আজকে নলেজ সাকসেস আয়োজিত প্যানেলে এবং আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন প্যানেলের প্রধান অতিথি হিসেবে রয়েছেন মিস্টার আব্দুল লতিফ মোল্লা, ডিরেক্টর আইএম অ্যান্ড লাইন ডিরেক্টর আইইসি আইএম ইউনিট, ডিরেক্টর জেনারেল অফ ফ্যামিলি প্ল্যানিং। আমাদের সাথে রয়েছে মিস্টার প্রণব রাজভান্ডারী, এশিয়া রিজিয়ন নলেজ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার, নলেজ সাকসেস, জনস হপকিন্স সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস। আরও রয়েছেন আমাদের সাথে মিস্টার সোহরাব হোসেন, অ্যাডোলেসেন্ট বিহেভিয়ার চেঞ্জ ম্যানেজার, ইউএসআইডি সুখী জীবন প্রজেক্ট, প্যাথফাইন্ডার ইন্টারন্যাশনাল। আমাদের সাথে রয়েছেন মিস খালেদা ইয়াসমিন, ন্যাশনাল কোঅর্ডিনেটর ফ্যামিলি প্ল্যানিং, ফিল্ড সার্ভিসেস ডেলিভারি, ডিরেক্টরেট জেনারেল অফ ফ্যামিলি প্ল্যানিং। এবং আমাদের সাথে আজকে তরুণদের প্রতিনিধিত্ব করছে সেই সুদূর চট্টগ্রাম থেকে আসা মিস্টার মোহাম্মদ আবু তৈয়ব, ইয়ুথ অ্যাডভোকেট, চট্টগ্রাম। আমি প্যানেলটি শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি একটু আমাদের পার্টিসিপেন্টদের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই যদি আমরা একটু আজকের প্যানেলটা শুনি, কারণ আমরা এই যে সারাটা দিন ধরে বিভিন্ন কথাবার্তা কিন্তু শুনেছি, তাই না? যে আমাদের যৌন এবং প্রজনন স্বাস্থ্যকে কিভাবে রক্ষা করা যায়, কিভাবে আমরা আরও অনেক বেশি তথ্য পেতে পারি। আচ্ছা, কেমন হয় যে এই যে তথ্যগুলো যদি আমরা আমাদের নিজেদের ভাষায় পাই, কেমন হয়? সবাইকে একটু জানতে চাচ্ছি সবার কাছ থেকে। আচ্ছা, আমরা কি সব সময় একই ধরনের করে কথা বলি? অবশ্যই আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু বাংলার তো ধরন রয়েছে, তাই না? যেমন আমরা প্রত্যেকেই কিন্তু বাসায় গিয়ে এক একজন এক একভাবে কথা বলি, এক একজনের গ্রামের বাড়ি এক এক জায়গায়, আমাদের ভাষার টানও কিন্তু এক এক ধরনের, এক্সেন্টও কিন্তু এক এক ধরনের। ঠিক আছে, তো এখন আমরা একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং ওয়েতে আমাদের এই প্রজনন স্বাস্থ্যের তথ্যগুলো জানবো। এবং আমাদের সাথে এই যে প্যানেলে যাদের নাম বললাম, তারা প্রত্যেকেই কিন্তু একেবারে শহর থেকে গ্রাম পর্যন্ত এই সেবাগুলো এবং তথ্যগুলো কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং আমরা আমাদের প্যানেলে আজকে নীতি নির্ধারক থেকে শুরু করে একেবারে ইমপ্লিমেন্টার, একদম ফিল্ড লেভেলে ইমপ্লিমেন্টার থেকে শুরু করে সবাইকে পেয়েছি একই প্যানেলে। তো আমি তাদের জন্য একটি করজোড়ে হাততালি চাচ্ছি সবার কাছ থেকে। এ পর্যায়ে আমি প্রথমে চলে যাচ্ছি মিস্টার প্রণব রাজভান্ডারীর কাছে। হি ইজ ওয়ান অফ দ্য অ্যাডভোকেট অ্যান্ড ইউ ক্যান সি হি ইজ দ্য young advocate among all of us. So I would like to request Mr. Pranab to share his keynote speech, and that will be on a slideshow. I'm requesting the technical team to play the slideshows here. Thank you. Thank you, Nusrat. আমার নাম প্রণব। আমি নেপাল থেকে এসেছি। That's all I know. Thank you, Nusrat. Thank you, SERAC, and all the organizers for inviting me here. It is an honor for me to be here representing Knowledge Success, and very excited to be here, seeing so many young people in one place and hearing a lot about SERAC holding this national conference every year for the last 8 years. So congratulations to SERAC before I start. So what I'll be talking today is about localizing family planning and SRHR in regional dialect. And I'll be looking at it from a equitable lens, right? Equity. You've heard some speakers talk about equity yesterday. So just taking that lens. So before I start, knowledge success. What is knowledge success? Knowledge success is a global project. It's supported by USAID. It is based out of Baltimore, Johns Hopkins University, Center for Communication Program. It's a $35 million project, 6-year project. Has been going on for a number of years now, and it goes on till 2024, and hopefully there will be more after this. And it is led by CCP, John Hopkins Center for Communication Program, and with partnership from 2 different institutions in Africa called AMREF Health Africa, as well as Busara Center, and then with Family Health International 360. Next slide, please. Next, please. Thank you. So what we do, so knowledge success does
work with family planning, because there's so many people, so many stakeholders working with family planning. And so we work to support the learning, create opportunities for collaboration and knowledge exchange within the family planning community with health professionals, right? Because there's so much, like for example, even this conference, there's so much knowledge being exchanged. And how do you curate that? How do you archive that? How do you use that? It's very important. So we help to do that with globally with the family planning professionals around the world. Next slide, please. So our goal is to make it easy, make it relevant, attractive, and timely. Because knowledge by itself is not useful, right? We have to use it. So, and it has to be easy to find and use. As I think Nusrat was saying, how do you make it accessible? So that's what we do. Next slide, please. So where do we work? We work in Asia, we work in East Africa and West Africa, and also in the US. Thank you. Next. So before I start, just a quick thing about knowledge management, right? What is knowledge management? Knowledge, right? Knowledge, information, data, context. You understand what knowledge is, right? You come with knowledge, but then how do you manage that and use that is very important, right? So it's collecting, can you go back please? Collecting, curating, storing, and then of course connecting people to the knowledge so that it's shared and exchanged and used effectively. Because, for example, you don't want to make the wheel again because the wheel is already made, right? It's round, it rolls. So we just want to learn from our experiences and make sure that learning is applied and taken forward. Next slide, please. So in terms of equity, because we're talking about regional dialect, the importance of having regional dialect. So we talk about equity in knowledge management, right? I think the previous speakers in the day one also talked about that. In terms of, it has to be absent of unfair, avoidable differences, right? In creating, accessing, and sharing this knowledge among different groups, like youth groups, and even within youth groups, like maybe various parts of Bangladesh, right? And can you go back, please? Sorry. And so everyone has to have that information, the opportunities, the skills, and resources needed to define and participate in this knowledge cycle. And I mean, this thing you know, right? Equity. Everyone has access to that information and knowledge. So next slide, please. So when I was talking about the knowledge cycle, so there is a cycle in knowledge. You have to collect it. You have to synthesize it, right? Then you have to share it and see if the knowledge that is being used and shared is useful or not. So we call it a cycle. It's a cycle. And then if you look at the matrix, there's also a matrix about, you know, communication. I think some of you might have been in the ShareNet, the session yesterday talking about communications, right? In communication, we maybe ask people, where is it? How do I get your life? For example, I was asking, how do I get to Kristine? Where is it? No, we ask people and find information. Then someone might say, oh, you go to this room, right? Like Sakat Bhai was saying, oh, the parallel session is upstairs. He's telling something, giving information, giving that. And then now you're so expert in getting information from online. You can search, Google searches, right? You search. But then you also publish. Like the finding from this conference will be published, right? And then you can find that. So we see this as a matrix of knowledge management. Next slide, please. But then in terms of knowledge, who creates knowledge? We know that there are differences, right? Even at the regional level, globally, even at the country level. I think Nusrat was saying that. Bangla, right? I mean, there's like different parts of Bangladesh. I understand a little bit of Bangla. So. And then even between program and communities, there's differences. We have to be sure to that those are accessible, right? So there's a power and privilege built into the knowledge we produce. Next slide, please. And then, again, the same thing. Who creates knowledge and what is being published? How do you get to know that? So there's certain power and privilege that has been built into it. And for example, with the youth conference, with you being very involved in this conference, your voice matters. And you get to say, and have a say in what knowledge is created in terms of what you need, how things are done, right? So I think that there's a change. Next slide, please. Okay, so in terms of equity, we talk about available. Is the knowledge available easily, right? In different channels maybe, in different dialects, so that people can access that.
So availability is one part of looking at, is it equitable, knowledge management equitable? That's one. The second one is in terms of access. Okay, so it's available, but can people easily access it? Is it very expensive? I think there was a discussion yesterday about the hotlines, right? And then, but then it has to be toll free, no? So I think that's what I understood. Because if there's a barrier about having to pay for that, maybe people cannot access it. So that. And also in terms of acceptability, is it acceptable? Does it make sense? Culturally sensitive or not? So we have to take care of that. And of course, in terms of accuracy and quality is important. Because you cannot provide information and knowledge that is not accurate, right? It might cause harm. Okay, next slide, please. Okay, so now I'm moving away from the equity piece to more about innovation. And I think there's going to be a Gambira troupe that is going to be performing after that, right? So the pitch is what Knowledge Success has done over the last three years. Next slide, please. It's about innovation, right? It's a competition that we have done in Sub-Saharan Africa and in Asia to come up with innovations in knowledge management and family planning. So 3 seasons have gone through. Next slide, please. And we've been providing for the pitch winners. So it's a competition. So it's a free competition. So there's a panel of judges that look at that. And the winners get like $50,000 to come up with innovative solutions to certain things in family planning, in knowledge management. Next slide, please. So SERAC Bangladesh was a pitch winner for the 3rd season. And the Gambira and on all the different dialects that the songs are being made in are part of the innovations, right? So it's very exciting to see this in action. So again, congratulations to SERAC. There's been other agencies in Asia as well as Africa that we have done this with. Not exactly the ballots, but making sure that the language access and are done. So let's look at the next slide. So for example, in Nepal, we work with the Blind Youth Association to make sure that the guidelines were in Braille, were available in terms of accessing health services for them. And they also were able to cascade the training and reach across Nepal for that. The same thing with Population Foundation India using the Hindi language. Next slide, please. And then in Africa, in Madagascar, Nigeria, blogs in right, Nigerian, and then Madagascar, Malay, right? So these are issues that we've kind of worked with, and those innovations have come through so the delivery is in a language that is understood by the locals. Next slide, please. Okay, so we talk about equity, but we also, externally, but at the same time, we also look at ourselves in terms of, are we producing materials or knowledge products equitably or not? So we have come up with an equity checklist, which is being used. Let's go next slide, please. So when you see this road-like design, that's a strategy we design in terms of how do you come up with a knowledge product, right? We look at the needs, we design strategy, we create, we monitor, we refine and move on. But in terms of equity, we also look at, along this pathway, is the products that we are designing, is the thinking we're designing equitable or not? So there's a checklist. I will not go into the details right now because it's a bit too long, but you'll be able to get the links and go into that and look at it. So we use that to identify the strengths and weaknesses of the initiative that we do to see if it's equitable or not. Okay, next slide, please. Right. Again, going back to the knowledge management circle I talked about before, right? So we can look at each of the metrics to see is the different parts of the process, approaches that we're using for knowledge management, are they equitable, right? Is it accessible? Is it available? Is it accurate, right? So all those things can be looked at. And we can use the equity checklist to do that. Next slide, please. And then, so there's, along with the equity checklist, there's a how-to guide to kind of use the equity checklist as well. So I will not, again, go into the details of this because I think it's going to take too long. But it does help us kind of move forward. And the equity checklist is a work in progress as well. We're testing it, trying it, refining it as well. So you can also try that out. And if you have any suggestions, maybe you can also start
keep refining it. Next slide, please. Okay, so quickly in terms of what we have done, in terms of web access, so that the websites are more accessible. There's like language inclusivity that we do with our own website. Authorship, in terms of authorship, we are moving now away from the staff themselves working with partners, encouraging more of the partners and external partners to come in and become the primary authors, and we can support them to write content for that. And then also making sure that the content that we develop is available in a wide range of formats, right? And then also in terms of because as I said before, we work in Asia, Sub-Saharan Africa, US. So in terms of time, because as we speak right now, it's daytime, but it's nighttime in the US. So we are very sensitive in terms of how do we manage the time so that it does not really affect, does minimal harm in terms of in terms of people's timeline and like things like that, right? Next slide, please. Okay, so that was my content, but I'm also going to leave you behind with some resources. Like, for example, if you're interested, there's a training package you can look at online to learn more about knowledge management. You can also look at the Success website to look at content that's been developed. There's a special Asia piece that has been in development in the last year, so it's still building. And then, of course, the checklist I talked about, building better programs, and the guide. So please do take a look at that. And then, yeah, you can learn more about these, because I think you are experts in terms of using virtual sites and using that. So with that, next slide, please. I think that's the last one. I would like to say thank you and dhanyavad. Thank you, Pranav, for this wonderful presentation. And we have already known that how we can access our knowledge to the urban, rural, and the local and the grassroots levels. And Pranav has shown us how we can accommodate all of this information to use in our practical lives. And there are a lot of circles we have already been accommodate with this. So thank you, Pranav. Now we are moving to Mr. Sohrab Hussain. He is working with Pathfinder International as an Adolescent Behavior Change Manager, USAID Shukhi Jiban Project. তো আমরা জানি যে আমরা বিভিন্ন সময় কিন্তু বলেছি যে এই যে লোকাল লেভেলে আমাদের ভলেন্টিয়ার পিয়ার লিডাররা কাজ করছে। আমরা এই মঞ্চে অনেক ভলেন্টিয়ার পিয়ার লিডাররা কিন্তু উপস্থিত রয়েছে। আমি একটু দেখতে চাই হাতগুলো, কারা ভলেন্টিয়ার পিয়ার লিডার এখানে? আচ্ছা, এখানে এই যে ভলেন্টিয়ার পিয়ার লিডাররা আছেন, আমরা বিভিন্ন সময় বলি যে আচ্ছা এই ভলেন্টিয়ার পিয়ার লিডাররা কিন্তু অনেক সময় দেখা যায় যে খুব বেশি ফ্রন্ট লাইনে আসেন, যে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করেন। কিভাবে শেয়ার করেন তারা? কারণ তারা আমাদের দেশের এই যে বিভিন্ন সেন্টারগুলো আছে, যেখানে অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ সেন্টারগুলোতে সেবা দেওয়া হয় কিশোর কিশোরীদেরকে, তারা কিন্তু সেই সেবাগুলোকে আরও যেন কিশোর কিশোরীরা অ্যাভেল করতে পারে সেই জায়গা থেকে তারা হেল্প করছেন। এবং আমরা বলি যে সেখানে তো সেকমোরা আছেন, সেখানে মেডিকেল অফিসাররা আছেন, তাহলে কেন এই বিপিএলদেরকে প্রয়োজন? কারণ দেখা যায় যখন একটি কিশোর কিশোরী বা একজন তরুণ ওই সেন্টারগুলোতে যায়, তখন দেখা যায় তারা ওই ডাক্তার বা নার্সের কাছে বা ওই সেকমোর কাছে তাদের মনের যে কথাগুলো বা তথ্যগুলো সহজে বলতে পারে না, তারা ভয় পায়, তারা মনে করে যে তাদেরকে কি কেউ জাজ করে বসবে কিনা। তো এই বিষয়গুলোকে সহজ করার জন্য এই ভলেন্টিয়ার পিয়ার লিডাররা কাজ করছে, এবং এই ভিপিএল মডেলটাকে সাথে নিয়ে আমরা প্যাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সাথে কাজ করছি, যেখানে উপস্থিত সৌরভ ভাই তিনি কিন্তু একদম সরাসরি দিক নির্দেশনা দিচ্ছেন। এবং আপনারা দেখে থাকবেন বিভিন্ন সময়ে সিরাক বাংলাদেশের ওয়েবসাইট বলুন কিংবা ইউটিউব চ্যানেলগুলোতে পুঁথি নামে একটি কন্টেন্ট রয়েছে, যেখানে এই যে আমাদের কিশোর কিশোরীদের বয়সের যে পরিবর্তনগুলো এবং কিভাবে আমরা সেবাগুলো পেতে পারি সেগুলো কিন্তু গানের মাধ্যমে দেওয়া হয়েছে। তো সেই বিষয়গুলোকে আমরা প্যাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সাথে কাজে লাগিয়ে আমরা কিন্তু আপনাদের সাথে এই বিষয়গুলোকে আপনাদের আরও বেশি কাছের করে নিয়ে আসছি। তো আমি সৌরভ ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে তিনি এই বিষয়গুলোকে কিভাবে আরও লোকালাইজ করছেন, এবং তার কাজের অভিজ্ঞতা থেকে আমি বিষয়টা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ নুসরত শারমিন রেশমা। উপস্থিত ডিস্টিংগুইশড প্রধান অতিথি এবং সম্মানিত প্যানেলিস্ট এবং ডিস্টিংগুইশড আরও উপস্থিত এবং স্পেশালি আমি বলবো যে ইয়ুথ আর কি যারা আছেন যুব বয়সী। হ্যাঁ, আসলে প্রণব অলরেডি অনেক কিছু বলে দিয়েছে এবং আমি তার সাথে যেটা যোগ করতে চাই
মানে কিশোর কিশোরী বয়সদের স্বাস্থ্য এবং মানসিক যে এক ধরনের পরিবর্তনের কারণে যে তাদের বিশেষ প্রয়োজন রয়েছে, মানে তাদের নিজেদের যত্ন নেওয়া বা সেবা নেওয়া, এটা সবাই একমত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং দেখেন সেটা করতে গিয়ে কিন্তু আমাদের সরকারি থেকে মানে বাংলাদেশ গভর্নমেন্টের অনেক ইম্পর্টেন্ট স্টেপস নেওয়া হয়েছে, যেমন অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ সার্ভিসেস, অ্যাডোলেসেন্ট কর্নার আপনারা জানেন বিভিন্ন জায়গায়। এবং কিন্তু মানে যেটা দেখা গেল যে আচ্ছা, একটা হচ্ছে যেটা আমরা একমত যে কিশোর কিশোরীদের বিশেষ তাদের স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যর জন্য সেবার প্রয়োজন, এটা সবাই একমত। আচ্ছা, তাদের তাহলে আমরা যদি সার্ভিস সেন্টারগুলোতে যদি অ্যাডোলেসেন্ট কর্নার করি তাহলে কি এই সলিউশন হয়ে যাবে? আমাদের অভিজ্ঞতা দেখা যাচ্ছে যে এখানেও আসলে অনেক ক্ষেত্রেই এটা অ্যাডুকুয়েট না। কারণ যাদের জন্য আমরা এই সেবা আমরা অ্যাক্সেসেবল করতে চাচ্ছি বা সেবা দিতে চাচ্ছি, আমরা জানি বা পরিসংখ্যান থেকেও আমরা দেখা যাচ্ছে যে তাদের ওই অনেক ক্ষেত্রেই সেবা কেন্দ্রগুলোতে উপস্থিতির হার হয়তোবা কম, বা শুধু উপস্থিত হতে হবে তা না, অনেক ক্ষেত্রে নিজের যে সেলফ কেয়ারিং, সেখানে অনেক স্টাডিতে দেখা গিয়েছে যে সেখানে অনেক গ্যাপ আছে, যে তার নিজের যেই মানসিক বা শারীরিক যেই যে নিজেকে পরিচর্যা করা, সেগুলো অনেক ক্ষেত্রে হয়তোবা আরও উন্নয়নের ব্যাপার থাকবে। তো সেইখান থেকে আসলে সেরাক বাংলাদেশকে অনেক ধন্যবাদ যে ওনারা কিন্তু দেখতে পেরেছেন যে সেরাক ইউথ লেড এবং ইউথ সার্ভড অর্গানাইজেশন, এবং ওনারা এই জিনিসটা আইডেন্টিফাই করেছেন এবং ওনাদের দেখেছেন যে এই সেন্টারগুলোতে যদি ইউথদেরকে আরেকটু সম্পৃক্ত করা যায় তাহলে এটা বহুমুখী, এটার বেনিফিট আছে বহুমুখী। একটা হচ্ছে ওনারা আইডেন্টিফাই করেছেন যে এখানে হয়তোবা ইউথরা আরও কমফোর্টেবল হবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে যে এখানে যদি ইউথরা যদি এখানে থাকে। এক, দুই হচ্ছে সেই ইউথরা কিন্তু এই যারা ক্লায়েন্ট তাদের কাছ থেকে আরও জানতে পারবে যে তাদের অনেক ক্ষেত্রে হয়তোবা তাদের অনেক চ্যালেঞ্জেসগুলো আছে, তাদের হয়তোবা সেবার আরেকটু ভিন্ন রকমভাবে দেখতে চায়, সেটা জানতে পারবে। আর নাম্বার 3 হচ্ছে যে তাদের এই অভিজ্ঞতাগুলোকে তারা কিন্তু ওই রিজিওনাল থেকে শুরু করে একদম ন্যাশনাল লেভেলে তারা যদি শেয়ার করে, দ্যাট ক্যান অ্যাকচুয়ালি চেঞ্জ দ্য পলিসি মেকার, দ্যাট ক্যান হেল্প দ্য পলিসি মেকার, যে এটা বিষয়গুলোকে সরাসরি জানা এবং সেই সংক্রান্ত পরবর্তীতে পদক্ষেপ নেওয়া। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এই ভলেন্টিয়ার পেয়ার লিডারের যে কার্যক্রম, যে আমরা জানি যে 4টা ডিস্ট্রিক্টে 20টা হেলথ সেন্টারে ডিরেক্টর জেনারেল ফ্যামিলি প্ল্যানিংয়ের আওতাধীন 20টা সেন্টারে যে দেওয়া হয়েছে এবং প্রায় 2.5 বছর হয়ে গেল। এবং আমরা কিন্তু পরিসংখ্যান থেকে আমরা বলতে পারি যে ওখানে 2.5 বছর আগে যেই সংখ্যক আপনার আসতো ইউথ এবং অ্যাডোলেসেন্ট সেবা গ্রহণকারী, তার হার কিন্তু ঊর্ধ্বগতির দিকে মানে বাড়ছে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে মানে এটাও একটা এক্সপিরিয়েন্স। প্রথম দিকে কিন্তু আমাদের মনে হচ্ছিল যে মানে সেরাক ওয়াজ ভেরি কনফিডেন্ট যে না, এই মডেলটা কাজ করবে, কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু মানে একটু ডাউট ছিল যে এটা আসলে ইন্টিগ্রেশনটা কীভাবে হবে সার্ভিস প্রোভাইডার দের সাথে ইউথ ভলেন্টিয়ার। এবং আমরা যতটুকু কথা বলে জানি এবং এটা এখন প্রুভেন যে না, এটাও তারা খুব চমৎকারভাবে কিন্তু ইন্টিগ্রেট করেছে। ইট রিয়েলি হেল্পড আ লট। এবং এর ফলে কিন্তু দেখেন যে তারা কিন্তু এই নিজেদের মধ্যে তারা যে অ্যাডোলেসেন্ট বা ইউথ ক্লায়েন্টদের সাথে কথা বলছে, এই শেয়ারিংটা কিন্তু আবার তারা ডকুমেন্ট করছে যে তাদের কি কি দরকার ইউথ ক্লায়েন্টদের। মানে একদম এটা কোনো নর্মাল মানে রিসার্চ না, এটা একেবারে রিয়েল লাইফ যারা ভিজিটিং ক্লায়েন্ট তাদের কাছ থেকেই জানতে চাওয়া হচ্ছে যে তাদের প্রয়োজনগুলো কি করলে আর একটু ভালো হয়। এবং সেগুলোকে কিন্তু তারা রিজিওনাল এবং ন্যাশনাল লেভেলের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সাথে তারা শেয়ার করতে পারছেন। সো এটার আমি বলবো যে বহুমুখী, এটার একটা আমি বলবো যে আমি পজিটিভ সাকসেস আমরা বলতে পারি। এবং আরেকটা যেটা থাকে যে আচ্ছা ঠিক আছে যে আমি সেন্টারগুলোকে আমি ইকুইপ করলাম সেবা গ্রহীতা, তাহলে কি সবাই চলে আসবে? অথবা আদৌ সবাই তো আসলে হয়তো বা সেন্টারে আসবে না, কিন্তু স্টিল কিন্তু তার SRHR বা তার অন্যান্য কিন্তু ইনফরমেশন তার পাওয়ার প্রয়োজন আছে, বা তার জীবনযাত্রার সাথে তার ইন্টিগ্রেট করার প্রয়োজন আছে। সেখান থেকে আসলো হচ্ছে তাদের ক্যাম্পেইন করবে কমিউনিটিতে এবং স্কুলে, এবং ওখানে একটা ক্যাম্পেইনের ছিল পুঁথি।
তো ইনিশিয়ালি পুঁথি মানে দ্যাট ওয়াজ এ ভেরি ইনোভেটিভ আইডিয়া, নতুন নিউ আইডিয়া। কিন্তু এইটা দেখা গেল যে মানে, এবং আমাদের একটা চেষ্টা ছিল যে আমরা যেই ডিজি ফ্যামিলি প্ল্যানিংয়ের যেই সরকারি যে নির্দেশনা আছে মেসেজিংগুলো যেন সেগুলোর সাথে ইন্টিগ্রেটেড হয়। এইটা একটা বিশাল লার্নিং, কারণ আমাদের এখানে মানে এসবিসিসি ম্যাটেরিয়ালের অভাব নাই, কিন্তু অনেক ক্ষেত্রে মেসেজিংগুলো হয় কি মানে এটা সরকারি যেই পলিসি বা দিক নির্দেশনা অনুযায়ী হয়তোবা কেউ করে না, হয়তোবা নিজের মতো করে করে, এবং এখানে কিন্তু মেসেজিংয়ের ইউনিফর্মিটি থাকে না। কিন্তু পুঁথির ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা কিন্তু যেই সরকারের যেই ইনিশিয়েটিভগুলো আছে তার সাথে আমরা ইনিশিয়েটিভ ইন্টিগ্রেট করতে পেরেছিলাম। এবং আমি নিজে মানে ডজনস অফ সেশন দেখেছি কমিউনিটিতে এবং স্কুলে এই ক্যাম্পেইনগুলা। ইট ওয়াজ আমি বলবো যে হিউজ সাকসেসফুল আমার ডিরেক্ট অবজারভেশন থেকে, এবং এটা খুব কম্পেলিং। এবং এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই গভর্নমেন্ট থেকেও যারা দেখেছেন, স্যার আরও হয়তো বা বলতে পারবেন, সবাই কিন্তু অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন মানে পুঁথিটা, এটার মানে সব দিক থেকেই মানে পুঁথি এটা একটা পরিমিতি বোধ ছিল মানে পুঁথির মধ্যে, এটা টোনটা ছিল খুবই পরিমিতি বোধ আর কি, যেটা খুব লাউড না, এটা খুব আবার কিছু বাদ নাই, মানে এটা হচ্ছে এটা খুব ক্রিয়েটিভ। আমি বলবো যে পুঁথি খুবই ক্রিয়েটিভ মানে এটার। এবং আপনি দেখেন আমরা একটু কালকে থেকে আজকে পর্যন্ত অনেক আলোচনায় কিন্তু সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট ইত্যাদি এসেছে, কিন্তু এর মধ্যেও কিন্তু আমি দেখেছি পুঁথিটা কিন্তু অনেক অ্যাপিলিং, এটা অনেক গ্রহণযোগ্যতা আছে। এবং এটা কিন্তু বিভিন্ন বয়স নির্বিশেষে কমিউনিটিতে আমি অ্যাডলোসেন্ট ইউথদেরকেও আমি দেখেছি, এবং যারা মানে প্যারেন্টস এবং স্কুলের শিক্ষক মানে সবাই কিন্তু এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। তো আমি বলবো যে এটা একটা মানে এটা হয়তো আর স্টাডি করা দরকার যে আসলে একটা এসপিসিসি ম্যাটেরিয়াল যদি সাকসেসফুল হয় কোন কোন এলিমেন্টগুলো আসলে মানে জরুরি, মানে প্রায়োরিটি দেওয়া যেতে পারে। তো আমি আসলে আমি কনগ্রাচুলেশনস এবং জানাচ্ছি যে সেরাক বাংলাদেশ এবং বিপিএলদেরকে, ভলান্টিয়ার পিয়ার লিডার, মানে ইউ হ্যাভ ডান ট্রেমেন্ডাস জব। এবং নলেজ সাকসেস আসলে এটার মানে একটা অবধারিত একটাকে বলা যায় যে আপনার এটা একটা রিকগনিশন যেটা অনেকটা ইনএভিটেবল বলা যায়, মানে এটা ইট হ্যাজ সাচ ওয়ান্ডারফুল ওয়ার্ক এবং এটার যে ইম্প্যাক্ট আছে। সো এটার যেই সাকসেস এবং দ্যাট ইজ উই শুড মানে আমার মনে একটা ক্ল্যাপিং দেই আমরা এই পুঁথিটার জন্য, যে নলেজ সাকসেস থেকে যে আমরা ফার্স্ট প্রাইজ আমরা করলাম। তো আমার মনে হয় যে এর ফলে এখন আমাদের আরও ইট হ্যাজ ওপেনড আপ আদার পসিবিলিটি, যেটাকে আমরা বলছি লোকালাইজ করা। তার মানে আরও হয়তো বা কম্পেলিং আমাদের বিভিন্ন ফর্মের যেই আমাদের মেসেজ ডেলিভারির যেই ফর্ম আছে গম্ভীর, আমরা একটু পরেই দেখতে পারবো। এবং আমার মনে হয় যে ইট উইল রিয়েলি ওপেন আপ এ গেটওয়ে। এবং এখানে আইএম থেকে স্যার আছেন, এবং আমার মনে হয় যে এই কম্পোনেন্টগুলো শুধুমাত্র সেরাক বাংলাদেশিরা, এটা কিন্তু আইএমের মাধ্যমে, গভর্নমেন্টের মাধ্যমে যদি ছড়িয়ে দেওয়া হয়, দ্যাট উইল হেল্প, দ্যাট উইল সাস্টেইন। আমরা বলছি যে সাস্টেইন ইজ এ ইম্পর্টেন্ট অ্যাক্ট, চেঞ্জ অ্যান্ড সাস্টেইন। সো ইট উইল সাস্টেইন beyond the project and for our need of adolescent. Thank you. অসংখ্য ধন্যবাদ সৌরভ ভাইকে। আর সৌরভ ভাইয়ের সাথে যদি আমি অ্যাড করি, এবং এটা খুব চমৎকার একটা কথা বললেন ভাই, যে আমরা পুঁথিটাকে কিভাবে আরও ইনকর্পোরেট করতে পারি, অর্থাৎ কিভাবে এটাকে আমরা আরও বেশি সম্প্রসারিত করতে পারি বিভিন্ন ইনোভেশনে। এবং আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা প্রণব অলরেডি বললো এবং সৌরভ ভাই অ্যাড করলেন, যে এই যে পুঁথি, এবং সৌরভ ভাইয়ের একটা কথা যে পুঁথির যে আপিল করার যে বিষয়টা, অর্থাৎ এই যে পুঁথির যে আইডিয়াটা ছিল, এই আইডিয়াটাতে আমরা প্যাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সাথে কাজ করেছি। এবং এরপরে আমরা দেখলাম যে ভলেন্টিয়ার পিয়ার লিডাররা যখন বিভিন্ন কমিউনিটিতে সেশন করছে বা বিভিন্ন স্কুল ক্যাম্পেইন করছে, তখন আমরা দেখা যায় কি যে পাশাপাশি বিভিন্ন সেশন থাকে। যেমন একটা এলাকায় আজকে কমিউনিটি ক্যাম্পেইন হয়েছে, কালকে হয়তো বা আরেকটি পাশাপাশি একটা এলাকায় হবে। তো আমাদের বিপিএলরা বলতো এসে যে ওই কমিউনিটি থেকে বলেছে যে আপনারা নাকি একটা পুঁথি দেখাচ্ছেন, এবং পুঁথির মাধ্যমেই নাকি আমরা সবগুলো ইনফরমেশন পেয়ে যাচ্ছি। তো এটা খুবই ইন্সপায়ারিং ছিল আমাদের জন্য। এবং যখন আমরা নলেজ সাকসেসের একটা সার্কুলার দেখলাম, এবং তখন আমরা মনে করলাম যে কেন আমরা এই
আইডিয়াটাকে আরও বেশি সম্প্রসারিত করে দিই। তো সেই জন্যই কিন্তু আমরা 5টি জেলায় এই যে লোকাল এক্সেন্টের যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলোকে আমরা ডেভেলপ করতে যাচ্ছি এবং অলরেডি সেটার প্রসিডিং কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং যার ফলাফল আমরা দেখতে পাবো এই প্যানেলটা শেষ করেই কিন্তু গম্ভীরা টিম আপনাদেরকে তাদের আয়োজনের মাধ্যমে সেটা দেখাবে। তো আমি দেখতে পাচ্ছি অনেকজন আমরা কিন্তু একদম ঘুমিয়ে পড়েছি, খুবই স্বাভাবিক তাই না, কারণ মাত্রই খাবার দাবার খেয়ে এসে বসেছি। আচ্ছা, একটা যদি জিজ্ঞেস করি যে আজকের খাবারটা আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগছে? ও, আমি না এখনো খাই না, আমি বুঝতেছি না কেমন হয়েছিল। আচ্ছা, এই যে এখন দেখছি যে হাসি মুখগুলো বের হয়েছে, কেন? আমি আমার এক্সেন্টে কথা বলেছি, তাই তো? ব্যাপারটা খুব, আমার এক্সেন্টের সাথে যাদের এক্সেন্ট মিলে গেল তারা মনে হয় একটু আপন আপন ফিল করলেন, তাই নাকি? আচ্ছা, তো এই যে বিষয়টা যেটা বলছিলাম যে আমরা যখন যে কোনো কঠিন শব্দ বা যে কোনো কঠিন একটা তথ্য উপাত্ত যখন আমরা নিতে যাব, তখন এটাকে আমরা যখন নিজেরা পড়া মুখস্থর মতন করি, তখন আমরা কি মনে করি? আমরা বিভিন্ন সাংকেতিক চিহ্ন এটা ওটা দিয়ে মনে রাখি না? বা দেখা যায় যে আমরা আমাদের নিজেদের মাতৃভাষার একটা কোনো কিছু দিয়ে মনে রাখি বা নিজেদের গ্রামের বাড়ির এক্সেন্ট দিয়ে কিছু একটা মনে রাখি। তো ব্যাপারটা এরকম, আমরা এই যে 2 দিন ব্যাপী বিভিন্ন ধরনের কঠিন শব্দ, অনেক ডেটা, অনেক সংখ্যা অনেকবার করে বলে, অনেকবার করে মনে রাখতে হয়, এগুলো কিন্তু খুব প্যারাদায়ক, তাই না, আমাদের ইউথদের জন্য, তাই না? আরও অনেক কিছুতে আমরা এঙ্গেজ থাকি। তো এই বিষয়গুলোকে সহজ করার জন্যই কিন্তু আজকে আমরা বসেছি এবং আপনারা তরুণ, আপনারা বলতে পারবেন যে আপনাদের কি প্রয়োজন এবং কিভাবে আপনাদের অধিকারগুলোকে আরও বেশি নিজেদের কাছে নিতে পারবেন, অধিকারগুলো আদায় করতে পারবেন, সেটা কিন্তু আপনারাই ভালো বলতে পারবেন। তো আপনাদের প্রতিনিধি হিসেবে আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি আবু তৈয়ব রয়েছেন এবং তিনি সেই চট্টগ্রাম থেকে এসেছেন। তার এই তথ্য উপাত্তগুলো বা এই যে তার যৌন এবং প্রজনন যে অধিকার সেটা নিশ্চিত করার জন্য তিনি কিভাবে আজকে আমাদের নীতি নির্ধারকদের সামনে অধিকারের কথা বলতে পারেন এবং তার যে চাহিদা তিনি সেই জিনিসগুলোকে কিভাবে নিজের মতন করে নিতে পারেন। এবং তিনি কিন্তু অলরেডি একজন ইয়ুথ অ্যাডভোকেট, আমরা অলরেডি জানি যে উনি তার একদম গ্রাম থেকে শুরু করে গ্রাসরুট লেভেলে বিভিন্ন পর্যায়ে তিনি কাজ করছেন। তো তার কাছ থেকে আমরা এখন শুনবো যে আজকের এই জ্ঞানগুলো তিনি কিভাবে গ্রহণ করছেন এবং তার যে এলাকা সেই এলাকায় তিনি কিভাবে এই তথ্যগুলো পৌঁছে দিতে চাচ্ছেন। আমি তৈয়বের কাছে চলে যাচ্ছি। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা যেভাবে আমরা অনেক বেশি সুন্দরভাবে বলতে পারি, অন্যান্য আমরা শুদ্ধ ভাষায় আমরা আমাদের প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আমরা কথাগুলো বলি, কিন্তু হচ্ছে আমি আবু তৈয়ব যেভাবে নিজের মাতৃভাষায় নিজের আঞ্চলিক ভাষায় কথা বলতে সবচেয়ে বেশি পছন্দ করি। অনেরা গম আসন নেই, এই যে এখানে আমরা যে রেসপন্সটা পেলাম ওইখানে কিন্তু আমি যদি আমার আঞ্চলিক ভাষায় আমি যদি চিটাংয়ে যদি এটা বলি অনেরা গম আসননি, এখানে কিন্তু 300 জন মানুষই কিন্তু সুন্দরভাবে বলতো আনারা গম আসি। এই যে আঞ্চলিক ভাষার এই যে একটা টান, নিজের ভাষার প্রতি একটা টান, যেটি হচ্ছে অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। নলেজ সাকসেসের আওতায় প্রজনন স্বাস্থ্য নিয়ে অডিও ভিজুয়াল যে কন্টেন্ট আয়োজন করতে যাচ্ছে সেটি 5টি অঞ্চলের ভিতরে একটি চট্টগ্রাম। আমরা জানি যে চট্টগ্রাম পুরো বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় অঞ্চল এবং এখানে অনেক দুর্গম এরিয়া, সেই সাথে হচ্ছে আরবান এরিয়া রয়েছে, যেখানে হচ্ছে আমরা ধরতে গেলে মানুষ শিক্ষার হার ওরকমভাবে পায় না, তারা আঞ্চলিকতাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকে। গত 2 আগস্ট 2023 সালে আমরা চট্টগ্রামে একটি কর্মশালার আয়োজন করি, কিভাবে আমরা এই যে নলেজ সাকসেসের আওতায় কিভাবে আমরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কিভাবে আমরা পৌঁছাতে পারি সকলের মাঝে। এটি আমরা জানি চট্টগ্রামে অনেকগুলা আঞ্চলিক গানের ধরনের ভিতরে যদি আমি বলি জারি, সারি, ভাওয়াইয়া, গেটু ইত্যাদি গানের মাধ্যমে আমরা খুবই সুন্দরভাবে অডিও ভিজুয়াল তৈরি করার মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারি। এই কন্টেন্টটি তৈরি করার ফলে কি হবে, এটির মাধ্যমে আমরা সম্পূর্ণ তথ্য যেমন টিটিটিকা, বাল্যবিবাহ, স্বপ্নদোষ, সেই সাথে হচ্ছে মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, এই বিষয়গুলো প্রত্যেকটি বিষয়ে আমরা সুন্দরভাবে উপস্থাপনা করতে পারবো, যার পরে
প্রত্যেকটি চট্টগ্রামের প্রতিটি দোরগোড়ায়, প্রতিটি প্রত্যন্ত অঞ্চল, দুর্গম এরিয়ায় এই বিষয়গুলো সবার কাছে পৌঁছাবে। এতে করে ওরা অনেক বেশি সচেতন হবে। এই যে আমরা বর্তমানে দেখতে পাই একটা 15 থেকে 16 বছরের কিশোরী কিংবা কিশোর তার নিজের সমস্যাগুলো নিজের ভিতরে রেখে দেয়, কিন্তু আমরা যখন এটা ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক, টুইটার, ভাইবার, ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে ছড়িয়ে দিব, তারা তাদের বিষয়গুলো বুঝতে পারবে এবং হেলথ সেন্টারের মাধ্যমে তারা নিজেরাই যাবে যে আমার এই সমস্যাটি হচ্ছে। এর ফলে ওরা অনেক বেশি সচেতন হবে। আমরা চট্টগ্রামে যখন কর্মশালাটি শুরু করি তখন আমাদের সাথে পরিবার পরিকল্পনা, সেই সাথে হচ্ছে সাংবাদিক, সেই সাথে হচ্ছে জেলা প্রশাসক কার্যালয়ের সবাই ছিল। তারা অনেক বেশি সুনাম করেছে যে সিরাক বাংলাদেশ এত সুন্দরভাবে, এই যে আমরা যেটি অনেকেই কল্পনাও করতে পারে না যে এভাবেই আসলে এটি করা সম্ভব, একমাত্র সিরাক বাংলাদেশের মাধ্যমেই আমরা দেখতে পাবো যে অনেক সুন্দর একটি অডিও ভিজুয়াল তৈরি হবে। এবং এটি আমাদের চট্টগ্রামে আমরা যারা প্রতিনিধি হিসেবে, ভলান্টিয়ার হিসেবে কাজ করছি, আমরা চাই এটা বাস্তবায়ন হোক এবং সমাজের প্রত্যেকটা স্তরে এটি ছড়িয়ে পড়ুক। আমরা অধীর আগ্রহে এটি অপেক্ষা করছি। পরিশেষে আমি বলতে চাই, নিজের বাসায় জানলে তথ্য সুরক্ষিত থাকবে আমার তথ্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ তৈয়বকে, অনেক সুন্দর করে বলল কিন্তু। আর তার কাছ থেকে আমরা কিন্তু একটা সাহস পেলাম যে শুধুমাত্র গ্রামে বা একেবারে যারা গ্রাসরুট লেভেলে আমরা কাজ করছি, আমরা এখানে যারা উপবিষ্ট আছি আমরা অনেকেই কিন্তু একেবারে সেই গ্রামগঞ্জে থেকে কাজ করেছি বা বিভিন্ন, আমরা যখন এই যে যাদেরকে আজকে প্যানেলে নিয়ে আছি তারা প্রত্যেকেই কিন্তু আজকের এই আসনে এমনিতেই একেবারে যেমন পড়াশোনা শেষ করেই কিন্তু সবাই এখানে বসে যাননি, প্রত্যেকেই কিন্তু একেবারে গ্রাম এলাকা থেকে কাজ করে এসেছেন। তো সেখানে আমরা কিভাবে কাজটা করতে পারবো, বা শুধুমাত্র যে যারা ঢাকা বেসড বা যারা শহরে থাকে তারাই যে শুধুমাত্র লিডারশিপের পর্যায়ে যেতে পারবে ব্যাপারটা তা না। আমরা আজকে তৈয়বের কাছ থেকে সাহস পেলাম যে যারা আমরা গ্রামে কাজ করছি বা গ্রাসরুট লেভেলে কাজ করছি, যাদের সাথে, যেই কমিউনিটির সাথে আসলে শুদ্ধ ভাষাটা বললেই হবে না, বরং তাদের সাথে তাদের ভাষায় কথা বলে কিভাবে আমরা এই তথ্যগুলো পৌঁছে দিতে পারবো। তো বলছিলাম গ্রাসরুট লেভেলের কথা। তো আমাদের সাথে আজকে প্যানেলে উপস্থিত রয়েছেন মিস খালেদা ইয়াসমিন, যিনি ন্যাশনাল কোঅর্ডিনেটর ফ্যামিলি প্ল্যানিং, ফিল্ড সার্ভিসেস ডেলিভারি, ডিরেক্টরেট জেনারেল অফ ফ্যামিলি প্ল্যানিং। আমরা জানি যে খালেদা আপা ন্যাশনাল কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন ফিল্ড সার্ভিসেস ডেলিভারি ইউনিটে। তো ফিল্ড সার্ভিস ডেলিভারি ইউনিটে তো হচ্ছে আমরা জানি যে স্কুল হেলথ যে প্রোগ্রামটা রয়েছে সেটা রানিং আছে, এবং স্কুলের সাথে কিভাবে হেলথকে কানেক্ট করা যায় সেই বিষয়গুলো কিন্তু তিনি দেখছেন এবং তার নেতৃত্বে এই কাজগুলো সম্পন্ন হচ্ছে। আমরা আজকে খালেদা ইয়াসমিন আপার কাছে চলে যাচ্ছি, তার কাছ থেকে জানতে চাইবো যে তিনি এই বিষয়গুলোর সাথে কিভাবে সম্পৃক্ত এবং তার ইউনিটে কিভাবে এই কাজগুলো হচ্ছে একেবারে লোকাল লেভেলে, এবং গ্রাসরুট লেভেলে যেই কন্টেন্টগুলো তৈরি হবে সেই বিষয়গুলোকে তিনি কিভাবে তার কাজের মাধ্যমে আরও ছড়িয়ে দিবেন। ওভার টু ইউ আপা। অনেক ধন্যবাদ নুসরাত আপা, সবাইকে কৃতজ্ঞতা। এবং আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, আজকে লাঞ্চে আমাকে ইনভাইট করা হয়েছিল, আমি লাঞ্চে না যে এখানে বসে কথা শুনছিলাম সবার, আসলে যে কে তারুণ্যের জয় আসলে বরাবরই আমাদের ছিল, দেশে আছে আমাদের। আমার সেই ছোটোবেলার কবিতাটা কথা মনে হচ্ছে যে ওই নতুনের কেতনরে কালবৈশাখীর ঝড়, তোরা সব আরেকটু জোরে জয়ধ্বনি কর। আমাদের হচ্ছে আপনাদের বয়সটা হচ্ছে একেবারে জয়ধ্বনি করার বয়স। আসলে যে সময়টা আমরা পার করে এসেছি, আমরা পেছনটাকে এখনও মনে পড়ে। নুসরাত আপা যেটা বলছিলেন, আমার পাশে বসে আছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং সম্মানিতজন পরিচালক IAM, উনি মূলত SBCC ম্যাটেরিয়ালে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা হচ্ছে সেটাকে উনি দেখছেন এখানে, এবং শুধু যে অধিদপ্তর দেখছেন তা নয়, আমাদের 64টা জেলায় এই ম্যাটেরিয়ালগুলো বিতরণের দায়িত্ব হচ্ছে এই ইউনিটের মধ্যে আছে। এখানে নেপাল থেকে আমাদের একজন অত্যন্ত সম্মানিত অতিথি আছেন, প্রণব রাজভান্ডারী, তাকেও স্বাগত জানাচ্ছি। সৌরভ ভাই আছেন পাথফাইন্ডার থেকে, এবং হচ্ছে আমাদের চট্টগ্রামের একজন নিয়ত অতিথি এখানে আছেন। আমি আসলে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি প্রায় 22 বছর হলো। তো সেই ক্ষেত্রে কাজ করতে যে এখানে গভর্নমেন্টের সাথে আমি যুক্ত হয়েছি 5 বছর।
এই 64 জেলার মধ্যে 55টি জেলায় যখন কাজ করতে গিয়েছি দেখেছি যে এখানে আমাদের অনেক মানুষের কান্না, হাসি, ভালোবাসা সব কিছু মিশ্রিত আসলে অভিজ্ঞতাগুলো। আমাদের স্কুল হেলথ এডুকেশন এটা অবশ্যই আমাদের একটা পার্ট আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর কার্যক্রমের মধ্যে। তারপর আমাদের অনেক কার্যক্রম আছে, এখানে অ্যাডোলেসেন্ট হেলথ কর্নার নিয়ে কথা হচ্ছিল, আমাদের গার্মেন্টস সেক্টর নিয়ে কাজ হচ্ছে, আমাদের কাজ হচ্ছে যে লোকাল গভর্নমেন্ট যে আছে তাদেরকে নিয়ে কাজ হচ্ছে। তো এই কাজগুলো করতে গিয়ে আমরা যখন দেখেছি অ্যাডোলেসেন্ট কর্নার কিন্তু আমাদের যে বেশ কিছু আছে, এর মধ্যে 500 মডেল কর্নার আমরা কাজ করার উদ্যোগ নিয়েছি। সেখানে মাঝে মাঝে যে আমি কিশোরীদের দেখলেও কিশোরদের দেখাটা একেবারেই আসলে ভাগ্যের ব্যাপার। গত সপ্তাহে আমি সুনামগঞ্জ গিয়েছিলাম, সুনামগঞ্জ একেবারে বিশ্বম্বরপুর, তারপর হচ্ছে সদর, ছাতক, 3টে উপজেলা যখন ভিজিট করেছি দেখেছি যে এখানে আমাদের সেন্টারগুলো বলতেই মনে করে যে এটা কিশোরীদের, এটা নারীদের বিষয়। ফ্যামিলি প্ল্যানিং শুধুই মনে করা হয় যে নারীদের। এখন পর্যন্ত এই জায়গাটা থেকে আমরা বের হয়ে আসতে পারিনি। তো সেই ক্ষেত্রে আমাদের যেই ডিমান্ডটা সবচেয়ে বেশি লক্ষ্য করেছি, এখানে আমাদের যারা পরিচিত সবাই আছেন, অতিথিরা যারা আছেন, আমার বিনীত অনুরোধ থাকবে যে আমাদের মেলদের জন্য, মেল অ্যাডোলেসেন্টদের জন্য, ইয়ুথদের জন্য ম্যাটেরিয়ালের অনেক ক্রাইসিস, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের মিনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট নিয়ে ম্যাটেরিয়াল আছে, কিন্তু ওই ডিম নিয়ে কি কোনো ম্যাটেরিয়াল আছে? এখানে যারা আছেন কেউ কি দেখেছেন কখনো? স্বপ্নদোষ নিয়ে কোনো লিফলেট বা বুকলেট সেটা অন্যভাবে দেখতে পারেন, কিন্তু আমাদের প্রতিষ্ঠিত কোনো জায়গা আপনারা দেখেননি আমার মনে হয়। তো সেইগুলো বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। সেই সাথে আমরা জেনেছি এর মধ্যে যে আমাদের বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে যেটা লাস্ট হয়েছে 2022 সালে, কন্ডোমের পার্সেন্টেজ বেড়েছে, এখানে 8% বলা হচ্ছে শর্ট অ্যাক্টিভ মেথডের মধ্যে। ওইটা অনেকে আমরা আশাবাদী, আসলে কী জন্য বেড়েছে? যেহেতু আরবানাইজেশন বেড়েছে, সেই ক্ষেত্রে মাইগ্রেন্ট পিপলের সংখ্যা বেড়েছে, সেই জন্য হয়তো ওই সংখ্যাটা বেড়েছে। এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট গবেষণা করা প্রয়োজন যে কেন মেল পার্টিসিপেশন এই জায়গায় এসেছে। আমাদের যে মেল স্টেরিলাইজেশন যেটাকে বলি এনএসভি, সেখানে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। এই যে ফ্যামিলি প্ল্যানিংয়ের 7টা মেথডের মধ্যে কেবল 2টো মেথড কিন্তু পুরুষদের জন্য, সেই জায়গায় আমরা পিছিয়ে। আর আজকে যে অ্যাডোলেসেন্ট যারা আছেন তারা আগামীতে, যারা ইয়ুথ যারা আছেন আগামীতে, তারা অবশ্যই একটা পরিবারের সাথে সম্পৃক্ত হবেন। তারা কতটুকু ইনফরমেশান জানেন? যখন স্কুল হেলথ এডুকেশন নিয়ে আমরা কাজ করতে যাই বা স্কুলগুলোর সাথে কাজ করতে যাই, এখানে অ্যাডোলেসেন্টরা কিন্তু আমি বরঞ্চ বলবো তারা কিছুটা এগিয়ে আছেন, কিন্তু যারা শিক্ষা দিচ্ছেন, যারা শিক্ষাদাতা, যারা শিক্ষা প্রণীতা, যারা প্রণয়ন করছেন, তারা কতটুকু জানেন এই আমাদের ফ্যামিলি প্ল্যানিং এবং সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ সম্পর্কে, তাদের রাইটস সম্পর্কে, সেই জায়গাটা নিয়ে কাজ করতে হবে। আরেকটা বিষয় যেটা আমি অনুরোধ করতে চাই, নুসরাত আপা স্যারের সাথে কথা হচ্ছিল আমার লাঞ্চ ব্রেকে, যে এই ধরনের প্রোগ্রাম তো ঢাকায় অঢেল হচ্ছে, অনেক জায়গায় আমরা পার্টিসিপেট করছি। এটা 8th প্রোগ্রাম। এর আগে হলো আমাদের রেড অরেঞ্জ, যেটা শেয়ারনেট বাংলাদেশ, তাদের একটা কনফারেন্স হয়েছে। আমরা একটু ঢাকার বাইরে যায় না কেন? আপনারা কি চান ঢাকার বাইরে একটা প্রোগ্রাম হোক, একটা বিভাগীয় শহরে নেক্সট কনফারেন্সে হোক? এটা স্যার যদি আগামীবার না পারে নেক্সট বার করুক, কিন্তু তাদেরকে চাইলে আপনার গভর্নমেন্ট অফিসিয়াল, প্রশাসন, লোকাল গভর্নমেন্ট সবাইকে পাবেন। যে লোকালাইজেশনের কথা এখানে বলা হয়েছে, এখানে গাম্ভীরা পরিবেশন করা হবে। আমি যখন খুলনার সাথে কাজ করেছিলাম, একটা পার্টনার অর্গানাইজেশন ছিল, যখন মেরি স্টোপসে ছিলাম, পট গান শুধু ছবি দিয়ে পরিবেশনাটা হতো। সেটা যে এত তাড়াতাড়ি তারা মেসেজটা রিসিভ করতে পারতো, এটা কল্পনার বাইরে। তারপর জারি, শাড়ি, ভাটোয়ালি, এখানে চট্টগ্রামে যে ভাই অত্যন্ত সুন্দর করে বললেন, আমাদের ইয়ুথ হলো ইনি অনেক আর কি তথ্য তার সাথে আছে। তো সেই পারফরমেন্সগুলো আমাদের জানা দরকার। লোকালাইজেশন, মাতৃভাষা বাংলায় কিন্তু আমাদের ম্যাটেরিয়ালে আসলে অনেক অনেক ম্যাটেরিয়াল আছে, সেটা ডেভেলপমেন্ট সেক্টরে যেরকম আছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তর তেমন আছে। আমি বিনীত অনুরোধ করব, আমাদের অধিদপ্তরের যে ম্যাটেরিয়ালগুলো আছে যথেষ্ট সমৃদ্ধ, যথেষ্ট মানসম্মত, আপনারা সেগুলোকে রিপ্রিন্ট করেন না কেন? এখানে স্যার আছেন, স্যার অবশ্যই সেটাকে ভালোভাবে দেখবেন। সেই ম্যাটেরিয়ালটা যদি ডুপ্লিকেশন ও রেপ্লিকেশন হয় অসুবিধা নাই, কারণ এগুলো অনেক বোদ্ধারা মিলে সেগুলো উন্নয়ন করেছেন। তো সেই ক্ষেত্রে সেগুলো উন্নয়ন হোক, আর মেলদের নিয়ে আরও পাবলিকেশন বের হোক, লোকাল পার্টিসিপেশন আরও বৃদ্ধি পাক, কমিউনিটি পার্টিসিপেশন আরও প্রয়োজন। আর সেই সাথে যেটা আমি বলবো, আমাদের এই কনফারেন্সগুলো দেশের সর্বত্র ছড়িয়ে যাক মেসেজের মাধ্যমে। সর্বোপরি যেটা আমি বলতে চাই, একটা কবিতা লাইন দিয়ে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে নাম তার মতিবিল, কোথাও বা ধান ক্ষেত জলে আধো ডোবা, তারই পরে রোদ পড়ে, কী বা তার শোভা,
কি বলেছে, কোথাও বা ধান ক্ষেত জলে আধো ডোবা, যদি গ্রাম বাংলা আমরা চিত্র মনে করি। আমাদের দেশের অবস্থাটা হয়তো এরকম। এই যে আপনারা আসছেন আজকে, দেখেন ওয়েদারের অবস্থা, আমরা জলবায়ুরও একটা বড় সংকটের মধ্যে সামনে হয়তো পড়ে যাব আমরা। তার মধ্যেও যেটুকু কাজ হচ্ছে সেটা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক, আশার বাণী। আমরা সামনে এগিয়ে যাব এরকম ইয়ে যদি আমাদের সাথে থাকে। ধন্যবাদ, কৃতজ্ঞতা সবাইকে। অসংখ্য ধন্যবাদ খালেদা ইয়াসমিন আপাকে। আপা একটা সুন্দর কথা বলেছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে মেল পার্টিসিপেশন। তো আমাদের এই যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, এই বিষয়গুলো কিন্তু আমাদের এই যে পার্টিসিপেশনগুলোকে বাড়াচ্ছে আস্তে আস্তে, এবং এই জিনিসগুলোকে আমরা আরও বেশি যেন অ্যাভেল করতে পারি, সেই জন্য কিন্তু আমাদের একটা উপাদান খুব জরুরি, সেটা হচ্ছে এসবিসিসি কন্টেন্ট। আপনারা বারবার কিন্তু এই প্যানেলে এই কথাটা শুনেছেন এবং প্রণবের প্রেজেন্টেশন থেকেও কিন্তু আমরা এই কথাটা শুনেছি, এসবিসিসি কন্টেন্ট। তো এই কন্টেন্টগুলো হচ্ছে আমরা যেমন দেখা যায় যে এই যে মেল ফিমেল বা বিভিন্ন কমিউনিটির যে পার্টিসিপেশন, এটার যে রেশিও, এটা সমান করার জন্য কিন্তু একটা গান বা একটা নাটিকা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে পারে। কারণ আমরা যখন দেখি যে টিভিতে আমরা কোনো একটা কন্টেন্ট ছেড়ে দিয়েছি, কোনো নাটক বা গান, তখন দেখা যায় আমাদের সব জেনারেশন কিন্তু আমরা একসাথে বসে দেখি। তো সেক্ষেত্রে কি হয়, সবার মধ্যে ওই ভ্যালুটা ক্ল্যারিফাইড হয়ে যায়। আমরা একসাথে যখন সেটা উপভোগ করি তখন কিন্তু আমাদের মধ্যে কোনো ওই গেট কিপারটা থাকে না। তো এই বিষয়গুলোকে কিন্তু আমরা একটা এসবিসিসি কন্টেন্ট বা কোনো একটি লোকাল সঙ্গীত হতে পারে, সেটা কোনো নাটিকা হতে পারে, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা সবার মাধ্যমেই কিন্তু আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি। তো এই বিষয়গুলোকে গাইড করছে ডিরেক্টরেট জেনারেল অফ ফ্যামিলি প্ল্যানিংয়ের আইএম ইউনিট, এবং এই আইএম ইউনিটের যিনি লাইন ডিরেক্টর রয়েছেন তাকে আমরা আজকে এই প্যানেলে পেয়েছি, আমাদের সৌভাগ্য, এবং তিনি হলেন মিস্টার আব্দুল লতিফ মোল্লা, ডিরেক্টর আইএম ইউনিট, লাইন ডিরেক্টর আইইসি, আইএম ইউনিট, ডিরেক্টরেট জেনারেল অফ ফ্যামিলি প্ল্যানিং। আমি স্যারের কাছে চলে যাচ্ছি যে এই যে এসবিসিসি কন্টেন্টগুলো যা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কাছে অ্যাপ্রুভড, এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কিন্তু নিজস্ব কিছু কন্টেন্ট রয়েছে, এবং বিভিন্ন গ্রাসরুট লেভেলে এবং বিভিন্ন জায়গায় অনেক সময় দেখা যায় যে টিভিতেও কিন্তু আমরা দেখি সুখী জীবন নামে কিন্তু একটি হটলাইন রয়েছে। বিভিন্ন সময় আমরা দেখি যে আপনারা খবরের কোনো একটি চ্যানেলের নিচ দিয়ে দেখবেন যে সেটি যাচ্ছে, এবং বিভিন্ন সময় কিন্তু সেগুলো লিফলেট কিংবা কোনো অ্যাড হতে পারে, তার মাধ্যমে কিন্তু প্রচার করা হচ্ছে। তো এই কন্টেন্টগুলোকে আরও বেশি কিভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেই বিষয়গুলো আমরা শুনবো আজকে স্যারের কাছে। স্যার, ওভার টু ইউ। ধন্যবাদ। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের আজকের যিনি আমাদের প্রেজেন্টেশন উপস্থাপনা করেছেন, আমাদের নেপাল থেকে এসেছেন, আমাদের জব হপকিন্স সেন্টারের যে আমাদের প্রণব রাজভান্ডারী, তাকে যে একটা চমৎকার প্রেজেন্টেশন করার জন্য, এবং এখানে যারা প্যানেলে উপস্থিত আছেন সকল যারা মন্তব্য করেছেন, আমার সামনে উপবিষ্ট আমাদের সম্মানিত স্যারেরা আছেন এবং যারা আছেন তাদেরকে প্রথমেই আমরা বলতে চাই যে আমরা কিন্তু আমাদের বাংলা ভাষাকে আমরা অত্যন্ত ভালোবাসি, তাই না? আমাদের ভাষাকে আমরা ভালোবাসি না? আচ্ছা, এরপরে আমরা আমাদের যে আঞ্চলিক ভাষাগুলো আছে, যে আমাদের স্থানীয় ভাষাগুলো আছে, সেগুলোও কিন্তু আমরা ভালোবাসি। এখানে আইসি ম্যাটেরিয়ালসের কথা বলা হয়েছে যে অবশ্যই আমাদের এখন প্রচারেই প্রসার, যে যতই প্রচার হবে ততই প্রসার হবে। আমরা এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের স্মার্ট হতে হবে। হাতে একটা মোবাইল থাকলেই কি স্মার্ট হওয়া যাবে? না, নিজেকে স্মার্ট করতে হবে। কিভাবে করতে হবে? আমাদের জ্ঞান বুদ্ধির মাধ্যমে। এখানে কিন্তু নলেজ শেয়ারিং এবং নলেজ ম্যানেজমেন্টের কথা বলা হয়েছে। তো সেগুলো আমরা আমাদের নিজেদের জীবনকে আমাদের গড়ার জন্য আমাদের যা দরকার আমরা সেটা করব। এগুলো করতে হলে আমাদের যে কন্টেন্টগুলো পর্যাপ্ত পরিমাণে আমাদের কন্টেন্ট আছে, আমরা যদি আমরা চিন্তা করি যে আমাদের হারিয়ে যাওয়া কিছু বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে, যেমন পুঁথির কথা বলা হয়েছে। আমরা যারা সামনে আছি, যারা আমরা আপনারা কি 2-4 বার পুঁথি শুনেছেন? কেউ হাত তোলেন তো, কারা কারা শুনেছেন? মাত্র কয়েকজন। আপনারা কি গম্ভীরা শুনেছেন? গম্ভীরা মাত্র কয়েকজন। অনেকেই কিন্তু আসলে জীবনে গম্ভীরা শুনেন নাই, পুঁথি শুনেন নাই, তাই না? তারপরে জারি গান আপনারা শুনেছেন? জারি গান অনেকেই শুনেছেন। তো আমরা কিন্তু এই যে হারিয়ে যাওয়া আমাদের যে সংস্কৃতিগুলো, সেগুলো কিন্তু আমরা এখন আবার এটাকে পুনরুদ্ধারের আমরা চেষ্টা করছি। সেখানে আমাদের সিরাক বাংলাদেশকে আমরা ধন্যবাদ জানাই যে সিরাক বাংলাদেশ কিন্তু আমাদের এগিয়ে এসছে। আমাদের এখানে যে আজকে গম্ভীরা পরিবেশন হবে, আমাদের কিন্তু আছে, আমাদের আইএম ইউনিটের মাধ্যমে ফ্যামিলি প্ল্যানিংয়ে কিন্তু কিছু গম্ভীরা, আমাদের কিছু পুঁথি আমাদের কিন্তু আছে, সেগুলো কিন্তু আছে। আমরা এগুলো
আমাদের যে সুখী পরিবার যে আমাদের একটা যে ফেসবুক আমাদের পেজ আছে, এই ফেসবুকে যদি আপনারা ফলো করেন সেখানে কিন্তু অনেক কন্টেন্ট আপনারা পাবেন, আমাদের এই পুঁথি, আমাদের গম্ভীরা এগুলোও পাওয়া যাবে। এবং আমাদের লক্ষ্য হচ্ছে আমরা যে মাঠ পর্যায়ে, আমাদের যে জেলা পর্যায়ে আমরা ইতিমধ্যেই আমরা আমাদের যে ডেপুটি ডাইরেক্টর যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি যে তারা যেন তাদের যে প্রত্যেকটা জেলার যে আঞ্চলিক ভাষা বা আঞ্চলিক যে ভাষায় তারা যে ডকুমেন্টারি হোক, পুঁথি হোক, গম্ভীরা হোক, যার যেখানে যেটা সমৃদ্ধ সেটা যেন তারা প্রস্তুত করা এবং করার জন্য আমাদের কাছে যদি তারা আবেদন করে আমরা তাদেরকে সহযোগিতা করব, বরাদ্দ দিয়ে, এবং তারা ওখানে স্থানীয়ভাবেই কিন্তু তারা এগুলো এই কন্টেন্টগুলো তৈরি করতে পারবে। এবং আমরা আমাদের যে সুখী পরিবার কল সেন্টার আছে একটা 16767, এর মাধ্যমে কিন্তু আমরা সেবা দিচ্ছি। আমাদের আরেকটা বিষয় আছে, আমাদের অডিও ভিজুয়াল ভ্যান। এই ভ্যানের মাধ্যমে আমরা কি করছি, এই যে আঞ্চলিক পর্যায়ে যে আমাদের এই ভ্যানটা আমাদের বিদ্যালয়, স্কুল, কলেজে কিন্তু আমরা আমাদের অডিও ভিজুয়াল ভ্যানের মাধ্যমে আমরা আমাদের যে স্বাস্থ্য শিক্ষা আমরা দিচ্ছি, এবং আমরা স্কুল কলেজের বাইরেও কিন্তু আমরা মাঠ পর্যায়ে রুট লেভেলেও কিন্তু আমাদের এই অডিও ভিজুয়ালের মাধ্যমে আমরা আমাদের যে পরামর্শ সেবা দিচ্ছি, এবং অ্যাডোলেসেন্ট গ্রুপদের নিয়ে আমরা কাজ করছি। অ্যাডোলেসেন্ট কর্নার আমাদের আছে, তো সেখানে এই কর্নারগুলোতেও কিন্তু আমরা আমাদের এই যে পুঁথি বলেন, গম্ভীরা বলি, এগুলো কিন্তু আমরা সে কি পর্যন্ত একেবারে রুট লেভেল পর্যন্ত আমরা নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছি। আমাদের 5ম সেক্টর প্রোগ্রাম আমাদের হচ্ছে, সেখানে কিন্তু আমাদের ব্যাপক আমাদের এই প্রচার প্রসারণার কর্মসূচি আমাদের ধরা আছে। আমাদের ইচ্ছা আছে যে আমাদের সকল ইয়ুথদের কাছে, অর্থাৎ দেশের প্রায় 3 কোটি যে অ্যাডোলেসেন্ট যারা আছে তাদের কাছে আমাদের এই সেবাকে আমরা নিয়ে যেতে চাই। আমাদের প্রায় যে কক্সবাজারে আপনারা জানেন যে আমাদের যে ফোর্সলি ডিসপ্লেসড মায়ানমার পিপল, যাদেরকে আমরা রোহিঙ্গা বলছি, তাদের জন্যও কিন্তু আমরা কিছু কাজ, যাদের আঞ্চলিক ভাষায় তারা বুঝতে পারে, ইসলামের আলোকে পরিবার পরিকল্পনা আমাদের আছে, এবং আমাদের যে প্রজনন স্বাস্থ্য, রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে তাদের জন্যও কিন্তু আমরা তাদের ভাষায় আমরা করার জন্য আমরা কাজ করছি এবং এগিয়ে যাচ্ছে। তো আমাদের আসলে করছি আমরা আমাদের সাধ্যমতো। তো আমি অনুরোধ করব আমাদের সাথে যারা আরও আছেন, যারা ডোনার এজেন্সি আছেন, আমাদের এখানে যারা আছেন, সবাইকে অনুরোধ করব যে আমরা সবাই মিলেই যদি আমরা করি তাহলে কিন্তু এই দেশটা এগিয়ে যাবে। সবাই মিলে ইনশাল্লাহ আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি, এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে আমরা খুব ছোট্ট একটি প্রশ্ন উত্তর পর্বে যাব, এবং আমি 2 জন ইয়ুথের কাছ থেকে প্রশ্ন নিতে পারবো, একজন মেল এবং একজন ফিমেল। আপনার নামটি বলে আপনি কার কাছ থেকে উত্তরটি জানতে চাচ্ছেন সেটি বলবেন। আচ্ছা, আমি ওই আপুকে দেখেছি সবার আগে হাত তুলেছেন। জি, আপনি। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া তাবাসসুম, একজন ভলান্টিয়ার পিয়ার লিডার। আমি আইএমই এর যে স্যার আছেন তার কাছ থেকে একটি প্রশ্ন জানতে চাচ্ছি। প্রশ্নটি আমার নয়, একজন কিশোরীর। একজন কিশোরী যার 17 বছর বয়সে বিয়ে হয়, এবং তার স্বামীর অজ্ঞতার কারণে তাকে রেগুলার যে পরিবার পরিকল্পনা পদ্ধতি আছে সেটার পরিবর্তে তার হাজব্যান্ড তাকে বিয়ের পরের দিন থেকেই ইসিপি যে ট্যাবলেটটা আছে ওইটা খাওয়ায়, এবং সে অনেক অসুস্থ হয়ে যায়। তো সে আমাকে প্রশ্ন করছিল যে আপু, আমার এখানে বিয়ে হওয়ার কিছুদিন আগেই আপনারা আমাদের স্কুলে ক্যাম্পেইন করেছেন, কিন্তু বিয়ে আপনার প্রশ্নটি সংক্ষেপণ করুন। প্রশ্নটা এটাই যে আমরা কিশোরীদেরকে তাদের শারীরিক এবং মানসিক পরিবর্তন সম্পর্কে জানাই, কিন্তু পরিবার পরিকল্পনা সম্পর্কে তেমন একটা স্পেশালি জানানো হয় না। তাদেরকে পরিবার পরিকল্পনা সম্পর্কে জানানোর জন্য আমরা কিছু করতে পারি কিনা? ধন্যবাদ। প্রথমেই আমি যে 17 বছরের বিয়ে হয়েছে মেয়েটার, তো সেখানে বলেছেন, তো আসলে এটা তো 18 আগে বিয়ে করাটা তো বেআইনি হয়েছে। যাই হোক, তারপরেও ইসিপির কথা বলে, ইসিপি মানে কি জানেন? এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। হ্যাঁ, তার মানে এটা কিন্তু এমার্জেন্সি। আপনি বসেন। এমার্জেন্সি মানে এটা এমার্জেন্সি মানে কখন হয়? এমার্জেন্সি আর স্বাভাবিক এটা বুঝতে হবে যে আমরা স্বাভাবিক অবস্থায় আমাদের যে কন্ট্রাসেপটিভ আমরা ব্যবহার করতে পারি, সেই স্বাভাবিক অবস্থায় কিন্তু এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করা যাবে না। এটা নামই হলো এমার্জেন্সি। অর্থাৎ এটা যদি কখনো এমার্জেন্সি হয়, অর্থাৎ স্বামী স্ত্রী হয়তো কোনো কারণে যে আনপ্রোটেক্টেড তারা মেলামেশা করেছে এবং তারা সন্তান চাচ্ছেন না, তাদের সন্তান হওয়ার সম্ভাবনা আছে, তখন কিন্তু তারা ইসিপিটি ব্যবহার করে। এখন এটা আমাদের সমাজে কিন্তু অনেকেই এটাকে একটা স্বাভাবিক একটা কন্ট্রাসেপটিভ হিসাবে, একটা নর্মাল কন্ট্রাসেপটিভ হিসাবে কিন্তু রুটিন কন্ট্রাসেপটিভ হিসাবে কিন্তু ব্যবহার করছে, যেটাতে কিন্তু তার শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে।
এবং তার যে তো যাই হোক, আমরা এই যেহেতু প্রশ্নটা করেছেন, তো আমরা মনে করবো যে এমার্জেন্সিটা শুধু এমার্জেন্সিতেই ব্যবহার করতে হবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যবস্থায় ব্যবহার করা যাবে না, ঠিক আছে? আর ওই যে বাল্য বিয়ের কথা বলছি, যদি অবশ্যই যদি মানে 18-র আগে যদি বিয়ে না হয়, যদি 18-র পরে বিয়ে হয়, তাহলে কিন্তু আপনি আপনার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে সঠিকভাবে আপনারা জানতে পারবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। একজন ভাই একদম শুরু থেকে হাত তুলে রেখেছেন, কিন্তু আপনার প্রশ্নটি আমি নিব, আপনাকে এক লাইনে প্রশ্নটি করতে হবে এবং আমি আমার বিজ্ঞ প্যানেলকে অনুরোধ করব আপনারা অনুগ্রহ করে এক লাইনে উত্তর দিবেন। ধন্যবাদ ভাইয়া, আপনি প্রশ্নটি করুন। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। আমার নাম মোহাম্মদ মোকাররম হোসেন, আমি ভলান্টিয়ার পিয়ার লিডার হিসেবে কাজ করছি সদর ময়মনসিংহ খাগড়াছড়ি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা গত দুদিন যাবত আমরা এখানে কনফারেন্সে রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কথা বলছি। তো আমার প্রশ্নটা আমি সংক্ষেপ করছি যে এখানে আমরা বাল্যবিবাহ বা শারীরিক এবং মানসিক বিভিন্ন স্বাস্থ্য এবং সমস্যা এবং কোথায় গেলে সমাধান পাওয়া যায় সেই বিষয়গুলো সম্পর্কে অনেক তথ্য পাচ্ছি, কিন্তু বর্তমানে একটা সমস্যা যেটা আমরা খেয়াল করছি যে গ্রামাঞ্চলে অ্যাডোলেসেন্ট ছেলেমেয়েরা তারা ধূমপানে মানে মাদকে অনেক বেশিভাবে জড়িয়ে পড়ছে। তো এখানে স্যার আছেন, ওনার যেহেতু প্রচার করছেন যে এই আপনার বাল্যবিবাহ এই বিষয়গুলো নিয়ে স্বাস্থ্য বিষয়ক, তো মাদকটা তো স্বাস্থ্যের সাথে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের সাথে একদম জড়িত সমস্যা তৈরি করার ক্ষেত্রে। তো এটা প্রতিরোধ করার জন্য কি কোনো প্রচারণা বা এরকম কি সরকারি কোনো আইন করা যায় কিনা যে একটা নির্দিষ্ট বয়স সীমার বেশি কোথাও তারা এই বিষয়গুলো পাবে না, এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। আসলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর একটা দপ্তর আছে, তাদের কিন্তু তারা একটা আইনের মাধ্যমেই কিন্তু পরিচালনা, এবং এই ধূমপান কোথায় করা যাবে কোথায় করা যাবে না এগুলো একটা নীতিমালা বা আইনও আছে। তো এটা যে ক্ষতিকর, আমরা আইএম ইউনিট কিন্তু আমরা আইন নিয়ে কাজ করছি না, আমরা এটা যে আমাদের জন্য যে এটা একটা ক্ষতিকর একটা বিষয় ধূমপান, শুধু ধূমপান নয়, মাদক, যে কোনো মাদক, সব ধরনের মাদক মুক্ত আমরা চাই। আমাদের আমাদের অ্যাডোলেসেন্ট গ্রুপ তারা প্রত্যেকেই আমাদের সকল মাদক থেকে তারা মুক্ত থাকবে এবং এটাই হলো আমাদের কামনা। সেই প্রচারণাগুলো কিন্তু আমরা করছি নিয়মিতভাবে। আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেখানে কিন্তু এই মাদকের বিরুদ্ধে যে মাদকের কী কী কুফল সেগুলো কিন্তু আমরা প্রচার করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে, এবং এরই সাথে আমরা এখন এই প্যানেল সমাপ্ত ঘোষণা করছি এবং পরবর্তীতে আমাদের সমাপনী যে অনুষ্ঠান সেটি শুরু হতে যাচ্ছে। এবং এই প্যানেলের শেষে আমি এটাই বলতে চাই, নিজের ভাষায় জানবো তথ্য এবং সুরক্ষিত থাকবে আমার স্বাস্থ্য। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় সুধী, শুরু হতে যাচ্ছে চাপাই নকশি গম্ভীরা দলের আজকের পারফরমেন্স। সবাইকে বিনীত অনুরোধ করছি একটি জোরে করতালির মাধ্যমে আমাদের এই পরিবেশনাটিকে উৎসাহিত দেওয়ার জন্য। নানা জয়, ও নানা, নানা মাঠে গেছুনু, কাম করতে ভাল লাগলো না, বাড়ি ঘুরে চলে এনু। না না, কি হচ্ছে বে? ও নানা, এত গরুর মতন গাগড়াছিস কেন? আর কইও না নানা, আমাকে কিছুই ভালো লাগে না নানা। কেন বে? মাঠে পাঠাল ছিল না, হ্যাঁ, মাঠে কাম করতে ভাল লাগে না কো, রাতে সুদা নিন আসে না কো, ভোক লাগলে ভাত খায় পেট ভরে না না। দেখো রাতে সুতলে স্বপন দেখি, উল্টা পাল্লা স্বপন দেখি। আবে কি স্বপন দেখিস? কহা তো হাকে বে, খুইলা কহা হাকে। স্বপন দেখি কি না, আমি তো নানা হাকে খুইলা কহা। ওই মনে দেখি যে ওই বর সাজা বিয়া করতে গেছি না, এগুলো সব বিয়া করতে গেছে। দেখো শালাকা কেবল। তোর বয়স কত বে? আমার বয়স, হ্যাঁ, আমাকে ভাল লাগে না। আর বয়স, আর বয়স তুমি জানো? তোর বয়স তো মাত্র তুই 19-এ পা দিলিবে। হ্যাঁ, ইয়ার মধ্যে তুই স্বপন দেখতে লেগেছিস। শোন, আমি কি করবো? কোনো সমস্যা নাই, এটা একটা প্রকৃতির নিয়ম। এ বয়সে এগুলা টুকিটাকি এগুলা হয়ে থাকে, বুঝলি? কিন্তু তুই যদি পরামর্শ লিস,
আমার কাছে পরামর্শ লিস, যারা পরামর্শ দেয় এর কাছে লিস সেবা লিস, তাইলে তোর এগুলা কোনো সমস্যা লাগে, তুই ঠিক থাকতে পারবি। থামো, কয়ে না যে যার ব্যথা সেই বুঝে, আমার ব্যথা আমি বুঝছি, আর নানা কাছে সমস্যা লাই, আমার কিচ্ছু ভালো লাগে না নানা। আবে ভালো লাগবে, তুই শুন। খালি মোটা ছটফট করছি জি, তোমার সাথে গল্প করবো তাই ভুই থেকে চলে আনু আমি। আচ্ছা তোকে আমি গল্প শুনাচ্ছি, তুই আমার সাথে একটু ধর, তোকে কিছু কথা কহে দি। তোর যে সমস্যাগুলো হয়েছে এগুলা কিভাবে দূর করা যাবে তোকে আমি কহব, শুনালে আমার সমস্যা তুমি দূর করে দিবা। কইবা? হ্যাঁ কহব, ধর আর সাথে গানে গাবো? গানে গানে ধর। ও গানে শোনাবে? যদি গান শুনে মনটা ভালো হয়, ভালো হইবে। ধর তোমার গান আমি শুনবো না। কও। ধর। জীবন গড়ার সঠিক সময় কৌশল কল্যাণা, আগামীতে করবি তোরা দেশখানা, এরা না সুস্থ ভাবে বেড়ে উঠবি, সফল হবে জীবন খানা। না না, হ্যাঁ যে কৈশোর কেনে কইছো জি, কও কুশোর। কুশোর কুশোর? হ্যাঁ। কেমন কুশোর বে? কেমন কুশোর মানে এই যে আমরা আখ খাই না, আমি কামড়ে কামড়ে খাই, আর নানি খাই, ওই কুশোরের আখের শালাকে কুশোর কুশোর, আমি কইছি কৈশোর। কৈশোর আবে কৈশোর কাল কোনটা জানিস? কৈশোর? হ্যাঁ, 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত এটা একটা কৈশোর কাল, বুঝলি? আমি কৈশোর? হ্যাঁ, তুই একটা কিশোর হয়ে গেছিস, কিন্তু এই সমাতে বুঝলি কিশোর কিশোরীর গে তোর কিছু শারীরিক মানসিক কিছু পরিবর্তন ঘটে। হ্যাঁ, মানসিক মানে মনের, হ্যাঁ শরীরের, শরীরের মানসিক পরিবর্তন কি কহে? এই কি ধর যে তোর যেরকম কিশোরী কিশোরীরা তোর ছোট বড় বিষয়ে দ্বিধা দ্বন্দ্বে ভোগে ভাই, কাউকে কিছু কইতে পারে না। হ্যাঁ, কৌতূহলী হয়, আবেগ প্রবণ হয়, বিপরীত লিঙ্গের প্রতি কৌতূহলী হয়, অপরের মনোযোগ বেশি দাবি করে, তাছাড়া যে কোনো ধরনের তোর ঝুঁকিপূর্ণ আচরণে জড়িয়ে যায় রে ভাই। মানে ঝুঁকি মানে ধরে ঝুঁকাই কি? উল্টা পাল্টি কথা কেন? না বুঝলে বুঝিয়ে দাও। আবে ঝুঁকিপূর্ণ আচরণে ওরা জড়িয়ে পড়তে পারে, মানে আমি পরে বুঝে কইয়ে দিই। মানে ওই যে খারাপ কামে জড়িয়ে পড়ে, ওই হইলো বুঝলে ওইটাই। ও একটু বুঝতে পারছি না। কিন্তু এই যে শরীরের কিশোরীদের শরীরে কি পরিবর্তন হয় তুমি কও? হ্যাঁ, এইটাই তোকে আমি কহব, তুই হাসতে হাকা পাকা করিস না কেন কাটে? ধর তুমি কথা কইলে আমি মন দিয়ে শুনবো না। না হ্যাঁ শুন, কও না। ধর। হ্যাঁ না না, সুস্থ ভাবে বেড়ে উঠবি, সফল হবে জীবন খানা। ধরবে? না না শুনো, হ্যাঁ কহ। তাহলে ওই যে কাম কাজে মন বসে না, তাহলে এগুলা কারণ নাকি? তাহলে কারণ আছে, তোকে আমি কহছি, তুই শুনালে। হ্যাঁ, তাহলে কিভাবে পরিবর্তন হয়? শারীরিক পরিবর্তন হয় কই দাও না? এটা কহছি কিশোরের কিভাবে হয়, এটাও তোকে কহছি। ধর, কও। গলার স্বর ভেঙে যাবে, কোপের রেখা যাবে দেখা, শরীরের উচ্চরা বাড়বে, কাঁধ হবে চওড়া, ঘুমের মাঝে বীজ কথা হয়, মুখে প্রাণ উঠে যে ভাই, ঘুমের মাঝে বীজপাত হয়, মুখে প্রাণ উঠে যে ভাই, পগলার গোপনাঙ্গে চুলবা যাবে, শুনো না। এটা কি কইলে আমি বুঝতে পারবো না। তুই কেমন করে বুঝতে পারবি বে? আবে তুই যখন এই বয়সে আসবি না, তখন তোর পরিবর্তন হলে তোর গলার স্বর ভেঙে যাবে, তোর গোপে রেখা বাড়াইবে, তোর কাজ চওড়া হইবে, এই সব গলা তোর হইবে। তোর মনে কর যে তোর গোপনাঙ্গ বগলের চুল বিভিন্ন রঙ গজাইবে, এগুলা পরিবর্তন হয়। আমার তো জানা ছিল না জিনা। না আবে তোর কেন অনেকেরই জানা নাই, আর এটা বুঝলি সবাইকে জানা দরকার, বিশেষ করে যারা বড় মানুষ, বাবা মা গার্জেন আছে, এরা কেউ জানতে হবে। আর ওই ছেলে পিলার সাথে বন্ধুর মতো একটা আচরণ করলে ওরাকে মনে করে এটা বুঝে দিতে পারবে, বুঝিয়ে দিতে এটা হবে। বড়দেরও জানা দরকার আছে। ও এবার বুঝতে পারছি না। না কিন্তু ওই যে কিশোরকে আবার যেটা ছেলেদেরকে, এটা আবার কি কি পরিবর্তন হয়? ছেলেদেরকে তোকে কইনি, এখন মনে কর যে কিশোরদের মনে কর যে অর্ঘ পরিবর্তন যেটা হবে কিশোরীরকে, হ্যাঁ এটাও তোকে তো কইছি ভাই, শুন ধর। কও না না, কও। হ্যাঁ ধর। হ্যাঁ না না, শরীরের ওজন বেড়ে যাবে, গোল গজাবে, শুনো না। ধরবে? এবার আগে কও যে কিশোরীদের কিভাবে পরিবর্তন বোঝা যাবে? ওটাই তোকে আমি কইছি। শুনো কিশোর কিশোরী কোন শুনো সবাই দিয়া মন, কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা, নানা লাথি করে বর্ণন, সবাই সুস্থ ভাবে
বেড়ে উঠবে ভাই শহরে সবাই সুস্থ ভাবে বেড়ে উঠবে ভাই সেবা নিয়ে সুস্থ থাকবে কোনো রোগে ধরবে না। এখন যে কিশোরীর যে শারীরিক পরিবর্তন তোকে কহিনু, যেরকম যেরকম মনে হয় কিশোরের গোবর হইলো সেরকম এখন কিশোরীর তো কিছু পরিবর্তন আছে আমি সেটা কইছি না, তোমাকে শুনতে চাচ্ছি আমি ওইটাই তোকে কইছি। এই বয়সে আসলে কিশোরীর ভাই মাসিক যে পিরিয়ড সেটা কিন্তু শুরু হবে, বুঝতে পারছিস? আর শরীরের উচ্চতা ওজন বাড়ে, তোর স্তন বড় হয়, মুখে তোর ব্রণ উঠতে পারে, হ্যাঁ, তারপর তোর বগল গোপনাঙ্গে বিভিন্ন জায়গায় তোর লোম চুল গজাতে পারে, লক্ষণ না এগুলা লক্ষণ। আর তোকে যেটা ভাই আমি কইছি যে এটা লিয়ে এটা থেকে সুস্থভাবে বাঁচা থাকতে হইলে ইয়ার লাগা কিন্তু কিশোর বান্ধব স্বাস্থ্য সেবা যে কেন্দ্র আছে এটাতে কিন্তু যোগাযোগ করতে হবে। আর এটা প্রতিদিন তোর সকাল 9টা থেকে 3:30 পর্যন্ত খোলা থাকে। সকাল 9টা থেকে? হ্যাঁ, 9টা থেকে 3:30 পর্যন্ত খোলা থাকে। ওখানে গেলে তারা সেবা দিবে? আবে সেবা দিবে। আচ্ছা, কেউ যদি যাইতে না পারে? হ্যাঁ, একটা ভালো কথা কইছিস যে কেউ হয়তো যাইতে পারলে না, কেউ যাইতে না পারলে ভাই একটা হটলাইন নাম্বার আছে, ভালো করে শুনেলে 16767। আমি একটু চোখে কম শুনতে পাই, আবার কয়ে দাও। চোখে কম শুনতে পাই, চোখে মানুষ কম শুনে খাপা কোনটা কি কইলে আবার কও। 16767 এই নাম্বারে যদি তুই ফোন দিস তাহলে তোকে তোর যে পরিবর্তন গুলা হয়েছে এগুলা থেকে তুই কিভাবে সুস্থ থাকবি তোকে সুপরামর্শ কিন্তু ওরা দেওয়ার লাগা বসে আছে। টাকা খরচ হবে না মোবাইলে? টাকা কেন খরচ হবে? টাকা সরকার দিচ্ছে, বিভিন্ন এনজিও যে সেরাক বাংলাদেশে নানারা সহযোগিতা করছে, এমনি বসে আছে ভাই। খেপা কোন টাকা? এবার বুঝতে পেরেছি মানা, যে নিজের প্রয়োজন হলে আগে ফোন দেবো। হ্যাঁ, আবে ওরা কৈশোরকালীন সমস্ত কিছু তথ্য দেওয়ার লাগা বন্ধুর মতো কিশোর কিশোরীর পাশে আছে, সেরাক নানারাও আছে। আচ্ছা আচ্ছা, তো না তাকে আরো কিছু কও যে এখানে আর কি কি সেবা পাওয়া যাবে। এই ভালো কথা কইছিস, আর কি কি সেবা পাওয়া যাবে তোকে কইছি, শুনাইলে ধর। না না, সেবা নিয়ে সুস্থ থাকবে কোনো রোগে ধরবে না। সেবাগুলা কইলা? হ্যাঁ, কইনু। কৈশোর বান্ধব গুলা কুন্ডা কুন্ডা আছে জিনা না? এই তো ভালো কথা কইছিস যে কুন্ডা কুন্ডা আছে, তোকে গানে গানে কইছিস। আমার জানা থাকা দরকার। তোর কেনা সবারই জানা দরকার। হ্যাঁ, কয়ে দাও কয়ে দাও। ধর, মা ও শিশু কল্যাণ কেন্দ্র জেলা হাসপাতাল আছে পাই, পরিবার কল্লোর আছে, সেবা নিতে যাব সবাই। স্কুল হেলথ ক্লিনিক আছে, এনজিও ক্লিনিক আছে পাশে, স্কুল হেলথ ক্লিনিক আছে, এনজিও ক্লিনিক আছে পাশে, স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা পাবেন 16 আনা। আচ্ছা না না, এই যে সেবা কেন্দ্রগুলো আমি তো লেখাপড়া জানি না, তো চিনবো কিভাবে? জিনা না কিভাবে চিনবি? হ্যাঁ, এই যে একটা লোগো, ওই লোগোটাও দেখতে পাই না, আর তোকে লোগোটা আমি দেখিয়ে দিচ্ছি। মানে একটা চিহ্ন দেওয়া থাকবে ভাই, ওই চিহ্নটা দেখবি, সেখানে তুই বুঝবি যে এখানে কিশোর কিশোরীরাকে সেবা দেওয়া হয়, পরামর্শ দেওয়া হয়, সবকিছু দেওয়া হয়। ওই চিহ্নটা গেলে ওখানে সেবা পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে, বুঝতে এবার পারছিস? পেরেছি না না। হ্যাঁ, আর এরা কিন্তু ওই যে তোকে আগে কহিনু যে কিশোর কিশোরীরাকে সেবা দেওয়ার লেগে এরা কিন্তু বন্ধুর মতো কাজ করছে। হ্যাঁ, কিশোর কিশোরীকে পাশে দাঁড়াইছে, যাতে তুই দ্বিধা দ্বন্দ্বে ভুগছিস। মনে কর অনেক কিশোর কিশোরীরা ওই লজ্জা শরমে এলে কাহকি বাপ মাকে কাহকি কইতে পারে না। আচ্ছা, বাপ মাকে কইতে না পারবে, না না নানি নাইবে, বড় মানুষ বে, আমার যেমন তুমি না না, তুই তোমাকে কই দুন, আমার এই সমস্যা, এই সমস্যা হয়েছে, না হলে বড় ভাবি আছে, এরা কেউ তো কইতে পারে। আর না করার ফলে নানা রকম সমস্যা, নানা রকম সমস্যায় কিন্তু ভুগছে, লুক কি আর থুয়া যাবে না। তোমার কথা শুনে ভালো লাগছে। হ্যাঁ, সবাইকে কইতে হবে, সবাইকে কই দিবি। এবার বুঝতে পারছি না। হ্যাঁ, ধর। আচ্ছা না না, ওখানে আর কি কি সেবা পাওয়া যাবে আমাকে কয়ে দাও তো। এটাও তোকে কইছি, ধর তুই। কও না না। সকল সংকোচ ছেড়ে ফেলে চলো সবাই আনন্দে নিকটতম কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্রে। কৈশোরকালীন যৌন প্রজনন জানতে হবে কোন সুখ কেমন, কৈশোরকালীন যৌন প্রজনন জানতে হবে কোন সুখ কেমন, বয়স সন্ধির শরীর আলমন একই রকম হয় না। এবার না না কি কইলা আমি বুঝতে পারনু না। কেমন করে তুমি বুঝতে পারবে? তুমি যদি একটু লেখাপড়া করতে তাহলে না বুঝতে পারতে। এই বুড়া, হ্যাঁ
কি বে? কথা করে হুস করে কইবা ভেঙে গেছি আমি দেখো দেখো মানুষের সামনে অপমান করছো কেন আমি লেখাপড়া জানি না আবে তোকে স্কুলে পাঠানো তুই পালিয়ে চলালি ধ্যাস, আমি 5 ক্লাসে 3rd ইয়ার পড়েছি আগে কেন কইছো আমি লেখাপড়া জানি না কি কহলি 5 ক্লাসে 3rd ইয়ার এটার নাম তোমরা শুনেছো যে নানারা 5 ক্লাসে 3rd ইয়ার কেন 5 ক্লাসে 3rd ইয়ার কি বে এ 5 মানে কত 5 5 হ্যাঁ আর 3rd মানে কত 3 তাহলে 5 এ 3 বছর ছিল আইডিয়া লাই শালাকে মারবো না লই চালিব 5 ক্লাসে 3rd ইয়ার ছিল তাও পাস করতে পারিনি। শালা তাও পাস করতে পারি আর ঘাট ধরে বের করে দিয়েছে মাস্টারে শালা খাপা কোন লেখা না লেখা টুপার করি তাহলে উল্টা পাল্টা কথা আর শোন তো ওইটা তোকে যেটা কহছি যে কিশোরীরা যেটা লজ্জা সংকোচ শরম করে এটা করে মেলায় তথ্য গোপন করে থিয়ে দেয় মন মেজাজ খিটখিটে হয়ে যায় কথাবার্তাতে রেগে যায় বাপ মার সাথে রেগে যায় ভালো কথা কইলে এই যে ওরা যে এই সমস্যাগুলাতে ভুগে তো তখন মন মানসিকতা ভালো থাকে না তাই কহছি ভাই লুকাইতে হইবে না এই সেবা কেন্দ্রে যা চিকিৎসা নিতে হইবে পুষ্টিকর খাবার খাইতে হইবে সুষম খাদ্য খাইতে হইবে আর ভাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হইবে আমি কম পরিষ্কার নাকি আরে খ্যাপা আরো পরিষ্কার থাকতে হবে বিশেষ করে কিশোরী যারা এর ঘে মনে কর যখন যে মাসিক যে পিরিয়ডটা হয় তখন মনে কর জীবাণু মুক্ত যে স্যানিটারি ন্যাপকিন আছে না এটা ব্যবহার করতে হবে এই আগে ওই যে আগে এলাকার নানিরা যে ওই কি যেন ও আবে আর হবে গায়ের মানুষের কথা কইস না আগে আগলা যুগে ওই মনে কর যে একটা ওই ন্যাকড়া সারা জীবন ধরে পরিষ্কার করেছে আর ব্যবহার করে এসে দিয়ে বিভিন্ন জীবাণুর সম্মুখীন হয়ে রোগে ভুগেছে তাহলে রোগ মুক্ত থাকতে হলে অবশ্যই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে তোকে আমি এই কথাটাই কইছি ভাই আচ্ছা না ওখানে আর কি কি সেবা পাওয়া যাবে কত নাকি আর কি কি সেবা পাওয়া যাবে তোকে আমি কইছি ভাই শুনলে হাসি কিশোরী মেয়েরা শুনো সবাই কথা রাখো মনে 5 বারে টিটি টিকা নিতে হবে গুনে কিশোরী মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় টিকাগুলো নিতে যে হয় কিশোরী মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় টিকাগুলো নিতে যে হয় 7 মাসে টিকা নিলে নিরাপদ হবে জীবন খানা কি কইলা না না ওই স্বাস্থ্য কেন্দ্রে টাকাও দিছে জি তাহলে ভালোই তো টাকাও দিছে জি কিসের টাকা তুই যে কইলা যে টিটি টাকা দিছে টিটি এখনই তো কইলা হ্যাঁ টিটি টাকা দিছে টিটি টাকা কিসের টি নিজে কইছে আবার ওরে শালারে টিটি টাকা দিচ্ছে কহিনি টিটিটা তো তাকে টেনে নেই তো কি স্বাস্থ্য সেবা কোন দেলো মারবো না খুললু চালিব আমি জি আগে বুঝিয়ে দাও তাহলে ওই বুঝতে পারবো টেনে টিটি টাকা দেয়নি আমি কইনু টিটি টিকে টিটি ঠিক ওই ইনজেকশন হ্যাঁ ওই টিকাটা তো 2 বছর 7 মাসে 5টা টিকা যদি 5 বারে লেয় তাহলে বিভিন্ন জটিল কঠিন রোগ থেকে ওরা মুক্ত থাকবে ওরে বাবা কিশোরীরা হ্যাঁ লেগছি সবাই কেউ কেউ হয়তো ভয়ে লাইনে ইঞ্জেকশনে কিন্তু লিলে যখন সে সুস্থ থাকবে বা তার জীবনটা সুখের হবে এই কথাটাই তোকে আমি কহছি ভাই এটা বিনামূল্যে দেয় না এটাও তোর বিনামূল্যে দেয় এটা তোকে নিতে হবে আচ্ছা আর ওখানে আর কি কি সেবা পাওয়া যাবে না কও তো আরো কিছু সেবা পাওয়া যাবে তোকে এবার কহছি ভালো করে শুনেন সকল সুখী জন শুনেন সবাই দিয়া মন পরিবার পরিকল্পনা করবেন সবাই গ্রহণ মাদকাসক্তি প্রতিরোধ করে সুখের জীবন তুলব গড়ে মাদকাসক্তি পরিহার করে জীবন করে পাল্ল বিয়ে দিব না আর শুনের দেশের সব জনা আচ্ছা না না হ্যাঁ ওই যে তুমি কইলা পরিকল্পনা না আমি আগে থেকে পরিকল্পনা নিতে তুমি চিন্তা করি না তুই পরিকল্পনা করলি হ্যাঁ পরিকল্পনা করতেছি ওরে শালা যারা বিবাহিত আর ঘে লেগা পরিবার পরিকল্পনা গ্রহণ করতে হয় তো বিহাই দিন না তো তুই কুলাল দেখা পরিবার যখন বিয়া দিবা মোটরসাইকেলে বমো করে ঘুরে আর ওইটা পরিকল্পনা আমার এটা পরিকল্পনা ওরে খাপা এই পরিকল্পনা লয় এই যে আরেকটা কথা কইলা না না ওই যে কি কি দেয় কইলা স্বাস্থ্য সেবা কেন্দ্রে ওটাই তোকে কইছি যে পরিবার পরিকল্পনা মানে যেরকম সরকার বিভিন্ন জায়গায় কয় না শুনিস না যে একটি সন্তানের বেশি না দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় তো এটাই তোকে কইছি যে ওই সেবা কেন্দ্রতে তুই যাস তাহলে তোকে মনে কর কি কি দিবে জানিস তোকে ওই যে বিবাহিত যারা আছে এরাকে তোর কন্ডম দিবে আইওডি তারপরে খাওয়ার বড়ি এগুলা যদি তুই ব্যবহার করিস তাহলে তো সংসারটা জন্ম নিয়ন্ত্রণ হইবে মানে তুমি কইছো যে বড়ি খাইলে ছেলেবেলা কম হবে নাকি কম হবে আমার নানি বড়ি খায় হামও বড়ি খায় আর নানির যে মেলায় ছেলে বিলা হলো জি শালাকে এখন মারবো না তুই বড়ি খাস আমি যে বড়ি খাইছে কিভাবে কেন রাইন না খায় না খায়
তুই আবার ট্যাবলেট ওগুলা ট্যাবলেট পিল কহে ওই বড়ির কথা তুই কি ওই আম কাছে লাউ কুমড়ার বড়ি এগুলা না লাউ কুমড়ার বড়ি খাপা কোন ঢেকার হুসমটা শালা এ লাগি তোর বিয়া দিতে পারে মানে তুমি কইছো সব রকম সেবা পেতে হলে হ্যাঁ বান্ধব স্বাস্থ্য কেন্দ্রে যাইতে হইবে না না শুনো হ্যাঁ। কথাগুলো সবাইকে কয়ে বেড়াতে হবে। সবাইকে কহে দিবি এই যে নানারা যে এল্লালি কাম করছে বে হ্যাঁ, আর পাইলে বিয়েটা দেওয়া যাবে না চলো না না ওই যে শুন ওই যে এক নানা কহছিল আমি শুনতে পাচ্ছি না টিভির মধ্যে দেখে কইছে যে ওই যে ভোটাধিকার কতদিনে হয় 18 বছরে তেমন তোর বিহার বয়সও বেড়ি ছেলের 18 বছর আর বেটা ছেলের 21 বছর তাহলে তোর 18 বছর যদি তোর পূর্ণ না হয় তাহলে তোর ভোট দেওয়ার যে নাগরিক যে অধিকার এটা তোর পরিপূর্ণ হয় না সেরকম বিহা 18 বছরের আগে মেয়েদের দেওয়া যাবে না না তো তার বিভিন্ন রকম সমস্যায় ভুগবে কিন্তু এলে গ্রাম গঞ্জ মেলায় ঘুরি হিসেবে এদিকে খেয়াল থইতে হবে না না চলো না না তোমার কাছে আমি আরো ভালো করে গল্প শুনবো চলো শুন তোকে একটা কথা কইলি তাই না না দুরন্ত কৈশোরে সুস্থ ভাবে উঠি বেড়ে ঠিক কথা কয়েছে না 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 পারলো বিয়ে দিব না আর শুনেন দেশের সব জনা ধন্যবাদ জানাচ্ছি চাপাই নকশি গম্ভীরা টিমকে, আশা করছি আমাদের সাথে আপনারাও এনজয় করেছেন।